যে হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা একবার বলে দেবেন। হ্যাঁ বলে দেবো। বলে দেবো। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো তাহলে আজকে মূলত আমরা প্রথমে ডাউট ক্লিয়ারিংস গুলো করে নিই। আচ্ছা দেখো, যে কতগুলো রেজাল্ট তোমায় বলে দিই। যে ফর আইডিয়াল গ্যাস মিক্সিং, for ideal gas mixing or for ideal solution, আমাদের সলিউশন পার্টটা আছে, সেটা 12 এর পার্টের মধ্যে আছে, সেটা আমরা পড়বো। ফর আইডিয়াল গ্যাস মিক্সিং or for ideal solution, change of some thermodynamic properties are as follows। ঠিক আছে, সেটা প্রথম যেটা সেটা হচ্ছে যে তোমার এই ডেল্টা যে মিক্সিং, সেটা হয় হচ্ছে তোমার এনআরটি সামেশন ওভার আই এক্সআই এলএন এক্সআই, যেখানে এক্সআইটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন অফ দ্য আইগেট কম্পোনেন্ট। মানে একটা মিক্সার যখন তুমি কনসিডার করছো, তো অনেকগুলো স্পিসিস থাকে, তো প্রত্যেকটা স্পিসিসের একটা করে মোল ফ্র্যাকশন থাকবে। এক্সট্রা মোল ফ্র্যাকশন অফ দ্য আইগেট কম্পোনেন্ট। এবং দেখো এই ডেল্টা যে মিক্সিংটা একটু খেয়াল করো যে যেহেতু তোমার মোল ফ্র্যাকশনটা সবসময় ফ্র্যাকশন হয়, 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে এলএন এক্সআই যেটা, সেটা অবশ্যই নেগেটিভ হবে। সেখানে ওভারঅল জিনিসটা কিন্তু নেগেটিভ হবে, এটা মাথায় রাখবে। এটা ওভারঅল জিনিসটা কিন্তু নেগেটিভ হবে। কারণ আমি বললাম যে এক্সআই যেটা মোল ফ্র্যাকশনটা যেহেতু 0 থেকে 1 এর মধ্যে, এলএন এক্সআইটা নেগেটিভ, সেখানে ওভারঅল জিনিসটা নেগেটিভ। আচ্ছা, এবারে এন্ট্রপি অফ মিক্সিং যেটা, সেটার ফর্মুলা হচ্ছে মাইনাস এনআর সামেশন ওভার আই এক্সআই এলএন এক্সআই। এটা কিন্তু পজিটিভ হয়, কারণ এই যে এলএন এক্সআইটা নেগেটিভ, আগে একটা মাইনাস সাইন আছে, এইটা। 3 নম্বর হচ্ছে তোমার ডেল্টা ভি মিক্সিং যেটা, সেটা তোমার 0 বেরোয়। আর 4 নম্বর হচ্ছে ডেল্টা এইচ মিক্সিং, সেটা তোমার 0 বেরোয়। তার মানে যদি দুটো আইডিয়াল গ্যাস মিক্স করে বা একাধিক আইডিয়াল গ্যাস মিক্স করে, বা যদি কখনো একটা আইডিয়াল সলিউশন তৈরি হয়, তাহলে এই হচ্ছে থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো চেঞ্জ। তার মানে পরিষ্কার দেখো যে যদি কোনো আইডিয়াল গ্যাস মিক্স করে, তাহলে মেশানোর জন্য, ধরো আমি ধরে নিচ্ছি নাইট্রোজেন একটা আইডিয়াল গ্যাস, অক্সিজেন একটা আইডিয়াল গ্যাস, আর নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস যদি মেশাও, এবারে আইডিয়াল গ্যাস মানে কি, তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই। তাহলে নাইট্রোজেন নিজেদের মধ্যেও যেমন ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, অক্সিজেন নিজেদের মধ্যেও যেমন ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, নাইট্রোজেন অক্সিজেন পারস্পরিক ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই। এবং ইন্টারমলিকুলার ইন্টারাকশন না থাকলে ডেল্টা এইচ মিক্সিং 0 হবে, আর ডেল্টা ভি মিক্সিংটা 0 হবে। তাহলে এইখান থেকে যেটা বলা হচ্ছে যে থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া, মানে একটা থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ফর এ গ্যাস টু বি আইডিয়াল অর ফর আইডিয়াল সলিউশন, কি সেটা না, এই যে ডেল্টা ভি মিক্সিং, সেটা 0 হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দুটো একসাথে হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেল্টা এইচ মিক্সিংটা, এটা তোমার 0 হবে। ঠিক আছে, তাহলে এই যে এই দুটো কন্ডিশন যখন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হবে, তখন সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস মিক্সিং। তাহলে যদি দুটো গ্যাস আইডিয়াল হয়, তাহলে তোমার ভলিউমের কোনো চেঞ্জ হবে না, এবং এনথালপির কোনো চেঞ্জ হবে, মানে সে গরম হবে বা ঠান্ডা হবে, এটা কখনো হবে না। কিন্তু হয় না, যখন নন আইডিয়াল সলিউশন হবে বা নন আইডিয়াল গ্যাস হবে, ধরো তুমি জলেতে সালফিউরিক অ্যাসিড মেশাচ্ছ,
জলেতে সালফিউরিক অ্যাসিড মেশালে ডেল্টা এইচ থেকে নেগেটিভ হয় তুমি পরিষ্কার জানো, প্রচণ্ডভাবে সেটা গরম হয়ে যায়, তখন সে কোনোভাবে আইডিয়াল সলিউশন তৈরি করছে না। আবার তখন তুমি দেখবে যখন তুমি এই জল আর অ্যালকোহল তুমি যদি মেশাও না, 50 ml জল আর 50 ml অ্যালকোহল মিশিয়ে যদি বেশ করে নাড়িয়ে দাও, তাহলে দেখবে এই মেশানোর জন্য কিন্তু ভলিউমের একটা ডিক্রিজ ঘটে, মানে 50 ml মিশিয়ে 100 ml হবে না, তার মধ্যে 97 ml এর মতো একটা হবে, তখন তাকে ডেল্টা ভি মিক্সিং তো তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে আইডিয়াল সলিউশনের জন্য ডেল্টা ভি মিক্সিং বা ডেল্টা এইচ মিক্সিং 0, নন আইডিয়াল সলিউশনের জন্য ডেল্টা ভি মিক্সিং এবং ডেল্টা এইচ মিক্সিং হচ্ছে নন জিরো হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারলে? ঠিক আছে, সবাই বুঝেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওর যে ডাউটস হলো, সে বলছে বন্ড ডিসোসিয়েশন এনথালপি। আচ্ছা, বন্ড ডিসোসিয়েশন এনথালপি হচ্ছে তুমি একটা বন্ডকে ভাঙছো, মানে মূলত একটা কোভ্যালেন্ট বন্ডকে ভাঙছো, ভাঙাটা কেমন হবে না, হোমোলাইটিক ফিশন করছো। মানে হোমোলাইটিক ফিশন মানে হচ্ছে যেটা আমি বলেছিলাম, ধরো HCl ভেঙে গিয়ে H+Cl- যেমন হতে পারে, আবার H.Cl হতে পারে, তোমাকে কিন্তু এখানে H.Cl এটা নিয়ে ভাবতে হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনথালপি তুমি ডিফাইন করতে পারছো যে এটা হচ্ছে ইট ইজ দ্য amount of energy required for the homolytic fission বা homolytic cleavage of a particular bond in a particular chemical environment। মানে অর্থাৎ একটা পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট একটা পার্টিকুলার কম্পাউন্ডের ক্ষেত্রে আর কি, বা পার্টিকুলার আয়নের ক্ষেত্রে তুমি ভাবছো। হ্যাঁ, ধরো আমি একটা এক্সাম্পল বলি, ধরো তোমার একটা HCl, এটা ভেঙে গিয়ে তোমার H তৈরি হলো প্লাস Cl তৈরি হলো, তাহলে এটা হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ। তাহলে এইটার জন্য তোমার যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেইটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনথালপি, এনার্জি চেঞ্জ হলে এটা বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে এটা হচ্ছে, আমি এনথালপি যেহেতু লিখেছি, এটা অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল এনথালপি বলে। বন্ড ডিসোসিয়েশন এনথালপি বলছি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনথালপি, এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার বন্ড ডিসোসিয়েশন এনথালপি অফ HCl, হ্যাঁ, বন্ড ডিসোসিয়েশন এনথালপি অফ HCl, বন্ড ডিসোসিয়েশন এনথালপি অফ HCl। তাহলে দেখো এখানে HCl একটা পার্টিকুলার মলিকুল, তার ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা তুমি দেখলে আর কি। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা হচ্ছে যে একটা পার্টিকুলার বন্ডকে ভাঙছো, ভাঙাটা হচ্ছে হেটেরোলাইটিক ফিশন হলে হবে না, অর্থাৎ তুমি H+Cl- করলে হবে না, তোমাকে যেটা করতে হচ্ছে H ডট এবং Cl ডটই করতে হচ্ছে। এই H.Cl তোমাকে করতে হচ্ছে, মানে এটা কিন্তু কখনো এইটা বলা যাবে না, এটা মাথায় রাখবে। মানে তুমি যদি এইটা বলো, ধরো HCl, তাকে তুমি এই মতো করে ভাঙলে H++Cl-, এইটা কিন্তু নট অ্যালাউড, এটা হেটেরোলাইটিক ফিশন হচ্ছে, এইটা কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনথালপি নয়। আর এবারে এইখানে যেটা বলে দেখা, প্রথম কথা যে হোমোলাইটিক ফিশন, এই হোমোলাইটিক কথাটা তোমায় জোর দিতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে একটা পার্টিকুলার বন্ড ইন এ পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট। এই পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট কথাটার মানে কি? আচ্ছা, পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট কথাটার মানে হচ্ছে, ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি এই জলের ক্ষেত্রে, এই ধরো এই বন্ডটাকে ভেঙে তুমি একটা H ডট, তাহলে এই একটা বন্ড ধরো ভাবছো তুমি H ডট প্লাস OH ডট, এইটা একটা করলে তুমি। আচ্ছা, এবারে OH তৈরি হলো, OH বা OH মাইনাস যাই বলো না কেন, একটা তৈরি হলো তোমার, আমি আর চার্জগুলোকে দেখাচ্ছি না, সেইটা আবার ভেঙে গিয়ে ধরো H ডট প্লাস O ডট তৈরি হলো, এইটা। তাহলে এবারে দেখো, একটা হচ্ছে যে জল ভেঙে একটা H আর OH হওয়া, আর OH ভেঙে H আর OH হওয়া,
এইচ আর ও হওয়া, তার মানে দুজনের ক্ষেত্রে তো ওইচ বন্ড ভাঙছি, এখানেও ওইচ বন্ড ভাঙছি, এখানেও কিন্তু ওইচ বন্ড ভাঙছি, হোমোলাইটিক ফিশন করছি, এখানেও হোমোলাইটিক ফিশন করছি। কিন্তু আনফর্চুনেটলি এইটা ভাঙতে গিয়ে যা এনথালপি চেঞ্জ হচ্ছে, এইটা ভাঙতে গিয়ে কিন্তু অন্য এনথালপি চেঞ্জ হচ্ছে। প্রথমটা ভাঙতে যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেটা 501 পয়েন্ট, ধরো 501.87 কিলোজুল পার মোল। আর পরের ওইচ বন্ডটা ভেঙে এইচ এবং ও তৈরি করছি, তার জন্য এটা লাগছে 423.38 কিলোজুল পার মোল। তাহলে দেখো দেখো দুজনের ক্ষেত্রে ওইচ বন্ড ভাঙছি, কিন্তু যদি তুমি একটা পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট না ধরে যে কোনো কেমিক্যাল, মানে জলের ক্ষেত্রে যা কেমিক্যাল এনভায়রনমেন্ট, ওইচের ক্ষেত্রে অন্য কেমিক্যাল এনভায়রনমেন্ট, তাহলে দেখো এই দুটো ডিফারেন্ট কেমিক্যাল এনভায়রনমেন্টে কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা আলাদা হচ্ছে। সেই জন্য বন্ড ডিসোসিয়েশন এনথালপি যখন বলছে একটা পার্টিকুলার বন্ড, লেসে ওইচ বন্ড, তারই হোমোলাইটিক ফিশনটাকে করছি, কিন্তু তোমাকে একটা পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্টে করতে হবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে এই যে ওইচ বন্ডটা, সেটা যেমন জলে তোমার ওইচ বন্ড থাকতে পারে, আবার ধর হাইড্রোজেন পারক্সাইডে তোমার ওইচ বন্ড থাকতে পারে, তাহলে বিভিন্ন সিচুয়েশনে কিন্তু তোমার ওইচ বন্ড থাকতে পারে। এবারে কথাটা হচ্ছে যে যদি তোমার বিভিন্ন কেমিক্যাল এনভায়রনমেন্টে ওইচ বন্ড থাকে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে তুমি বন্ড ডিসোসিয়েশন এনথালপি বের করতে পারবে এবং সেটা আলাদা আলাদা হবে। এবারে আলাদা আলাদা যদি হয়, তখন তোমাকে যেটা করতে হবে একটা অ্যাভারেজ বের করতে পারো তুমি, তাকে বলা হচ্ছে অ্যাভারেজ বন্ড এনথালপি। আর একটা কথা আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ বন্ড এনথালপি। অ্যাভারেজ বন্ড এনথালপি হচ্ছে দিস ইজ দ্য অ্যাভারেজ, this is the average of bond dissociation enthalpies of a particular bond. This is the average of bond dissociation enthalpies of a particular bond in all possible chemical environment. মানে ধরো তুমি একটা সিএইচ বন্ড কনসিডার করছো, এই সিএইচ বন্ডটা বিভিন্ন জায়গায় থাকতে পারে। হ্যাঁ, ধরো মিথানের ক্ষেত্রেই তোমার 4টে সিএইচ বন্ড, তার ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনথালপিগুলো আলাদা আলাদা। আবার সিএইচ বন্ডটা অন্য কোনো একটা অ্যালকিনের ক্ষেত্রে থাকতে পারে, অন্য একটা অ্যালকাইনের ক্ষেত্রে থাকতে পারে। তো যখন তোমাকে সিএইচ বন্ডের বন্ড ডিসোসিয়েশন এনথালপি বলা হবে, তখন তোমাকে এই সিএইচ বন্ড মানে সিএইচ বন্ডের অ্যাভারেজ বন্ড এনথালপি তোমার বলা হবে। তখন যেটা করতে হবে যে সিএইচ বন্ডটাকে যে বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা তো বিভিন্ন কেমিক্যাল এনভায়রনমেন্টে তুমি নাও, নিয়ে তার একটা অ্যাভারেজ করে নাও। তাহলে অ্যাভারেজ করে ফেললে সেটা অ্যাভারেজ বন্ড এনথালপি, অ্যাভারেজ করার আগে হচ্ছে সেটা বন্ড ডিসোসিয়েশন এনথালপি। বুঝতে পেরেছো কিভাবে করা হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইটাই জানতে চাইছিলে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তার মানে ডাউটস ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট শিফট করে যাই। বলো নেক্সট কি প্রবলেম আছে বলো। স্যার হ্যাঁ বলো। স্ট্যান্ডার্ড মোলার ফরমেশনটা একটু বলে দিন। স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন, তাই তো? আচ্ছা ঠিক আছে, নেক্সট চলে এসো। স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন। আমি আসলে থার্মোকেমিস্ট্রির যে ভিডিও দুটো দিয়েছি, আমি প্রথমে ভাবলাম যে লিখে লিখে করব, তারপরে সেদিন ইন্টারনেটের অসুবিধা ছিল, আমি পাওয়ার পয়েন্ট দিয়ে বললাম, সেটা একটুখানি তাড়াহুড়ো হয়ে গেছে। আমি পরে যারা ওই ক্লাসটাকে করতে পারিনি তাদের জন্য আমি আরেকটা ক্লাস দিয়েছিলাম ওই বৃহস্পতিবারের সকালে, সেটা কেউ করতে পারেনি, সেটাকে আমি লিখে 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 করেছি, বুঝলে? তার পিডিএফ ভিডিওটা না আরেকবার আমি দিয়ে দেবো। হ্যাঁ, যেখানে আমি লিখে লিখে করতে পারে তোমার পক্ষে বুঝতে অনেক সুবিধা হবে। ওটা থার্মোকেমিস্ট্রির দুটো ক্লাসের মধ্যে একটা ক্লাস আমি বৃহস্পতিবার বলে দিয়েছি, আর একটা ক্লাস এই বৃহস্পতিবারে বলবো। তারপরে ওই যে আগের যে দুটো পিডিএফ ভিডিও দেওয়া হয়েছে তার দুটো অল্টারনেটিভ আরো দুটো পিডিএফ ভিডিও দেবো, সেটা আর একবার একটুখানি শুনে নেবে, যেখানে আমি ওই লিখে লিখে পড়িয়েছি। ঠিক আছে, আমি তো নর্মালি লিখে লিখেই পড়াই, পিপিটিটা খুব রেয়ারলি ব্যবহার করি, তাড়াহুড়ো থাকলে পিপিটিটা ব্যবহার করি। হ্যাঁ, সেখানে ওই পিপিটিটা বানানো ছিল, আমি তাড়াহুড়ো করে বানিয়েছি, সেটা তোমাদের হয়তো এটা মাথার উপর দিয়ে গেছে, সেখানে এত ডাউটস থাকছে। সেটা দেখবে, আমি যা যা ডাউটস আছে এখন বলে নাও, তারপরে আবার আরেকটা স্কোপ তুমি পাবে
যেখানে ওই আমি লিখে লিখে পড়াচ্ছি সেরকম একটা পিডিএফ ভিডিও আমি থার্মোকেমিস্ট্রি তোমাদের দিয়ে দেবো আর কি। ঠিক আছে, এটা আরেকবার একটু দেখে নিই। আচ্ছা, স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন। ধরো একটা এক্সাম্পল দিই। ধরো আমি এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তৈরি করতে চাইছি। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বিভিন্ন রকম ভাবে তৈরি করা যেতে পারে। ধরো এই কার্বন তুমি গ্রাফাইট কন্ডিশনে নিলে, প্লাস অক্সিজেনকে তুমি গ্যাসিয়াস অবস্থায় নিলে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারো। আচ্ছা, কার্বন ডায়মন্ড অবস্থায় নিলে তার সঙ্গে অক্সিজেনের রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারো। কার্বন মনোক্সাইড প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারো। ক্যালসিয়াম কার্বনেট ভেঙে তুমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারো। কিন্তু যখন আমি এনথালপি অফ ফরমেশন বলবো, তখন প্রথম কথা হচ্ছে যে কম্পাউন্ডটাকে তৈরি করব, মানে সেটা হচ্ছে, আচ্ছা মোলার এনথালপি অফ ফরমেশন যখন বলবো, যে কম্পাউন্ডটাকে আমি তৈরি করব সে কম্পাউন্ডটা 1 মোল তৈরি করবে, সেটা হচ্ছে মোলার এনথালপি। আর স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন মানে হচ্ছে, আচ্ছা তার আগে বলে নিই যে স্ট্যান্ডার্ডটা পরে আমি বলছি, যে মোলার এনথালপি অফ ফরমেশন যখন করছি, তাহলে যে এইখানেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড আরো অনেক রকম ভাবেই তৈরি হতে পারে। তাহলে আমি কোন রিয়াকশনটাকে কনসিডার করব? বলা হচ্ছে যখন তুমি এনথালপি অফ ফরমেশন বলবে, তখন এই কম্পাউন্ডটাকে তৈরি করো ফ্রম ইটস এলিমেন্টস ইন দ্য স্টেবল স্টেট অফ এগ্রিগেশন। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে তোমার এই যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে এবং অক্সিজেন আছে, এই কার্বন এবং অক্সিজেন তাদের করসপন্ড, মানে তারা হচ্ছে এলিমেন্ট গুলো, তাদের স্টেবল স্টেট অফ এগ্রিগেশনটা কি না, কার্বন গ্রাফাইট কন্ডিশনে সবচেয়ে স্টেবল, আর অক্সিজেন গ্যাসিয়াস অবস্থায় সবচেয়ে স্টেবল। কার্বনকে গ্রাফাইট অবস্থা নিতে হবে, অক্সিজেনকে তোমার গ্যাসিয়াস অবস্থা দিতে হবে, নিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে। এবারে যেখানে কার্বন গ্রাফাইট বা অক্সিজেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড, তারা প্রত্যেকে তাদের রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড স্টেটে থাকবে। স্ট্যান্ডার্ড স্টেট আমি অলরেডি ডিফাইন করেছি। তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো এটাকে ডিফাইন করেছি, ইট ইজ দ্য চেঞ্জ ইন enthalpy for the formation of 1 mole of a particular compound from its elements in their stable state of aggregation when all the reactants and products are in their respective standards. তো কি হলো, দেখো ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি ফর দ্য ফরমেশন অফ এ 1 মোল অফ এ পার্টিকুলার কম্পাউন্ড। পার্টিকুলার কম্পাউন্ড সবসময় 1 মোল তৈরি করতে হবে, অর্থাৎ ব্যালেন্স যখন করবে, যে কম্পাউন্ডটাকে তৈরি করব তার আগে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেন 1 থাকে, সেখানে 1 মোল কম্পাউন্ড তৈরি করবে। কোথা থেকে? ফ্রম ইট এলিমেন্টস। এলিমেন্টগুলো কেমন অবস্থায় থাকবে? ইন দ্য স্টেবল স্টেট অফ এগ্রিগেশন। তখন মোলার এনথালপি ফরমেশন হলে তার আগে স্ট্যান্ডার্ড জুড়ে দেওয়া, মানে হচ্ছে সমস্ত রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টগুলো তার রেসপেক্টিভ স্ট্যান্ডার্ডে থাকবে। তাহলে বুঝতে পারলে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি ফরমেশন তুমি কেমন করে ডিফাইন করছো? পরিষ্কার? ধরো আমি আরেকটা এক্সাম্পল বলছি, ধরো জলকে তৈরি করছে লিকুইড অবস্থায়। তাহলে জলটা তৈরি হচ্ছে কোথা থেকে? না হাইড্রোজেন থেকে তৈরি হচ্ছে, মানে জল সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন আসে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন তাদের স্টেবল স্টেট অফ এগ্রিগেশন, তারা দুজনেই গ্যাসিয়াস অবস্থায় থাকবে। আগে দেখো আমরা এমনি ব্যালেন্স করলে কি করতাম, 2H2 প্লাস O2 থেকে 2H2 করতাম, তাহলে হবে না। কিন্তু এখানে যে কম্পাউন্ডটাকে তৈরি করছে সেটাকে 1 মোল হতে হবে, তার মতো করে তোমার ব্যালেন্সিংটা হবে। মানে H2 প্লাস হাফ O2 মিলে H2 তৈরি হলো, তার এই রিঅ্যাকশনের জন্য এনথালপির চেঞ্জটা, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার। এবং এটাকে লিখবে কি করে? ধরো এই F H বার 0 অফ যাকে তৈরি করছে সেটা, এটা মানে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন। তার মানে ডেল্টা এফ ফর ফরমেশন, H বার দিলে মানে মোলার বোঝানোর জন্য মাথায় 0 দিলে মানে স্ট্যান্ডার্ড হলো। একই রকম ভাবে ডেল্টা এফ H বার 0 অফ H2O লিকুইড।
ঠিক আছে? তাহলে এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড, এটা স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার মলিকুল এন্ড সো। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট বলো। স্যার এনথালপি অফ ডাইলিউশনটা একবার বলে দিন। আচ্ছা, দেখো এনথালপি অফ ডাইলিউশন, ডাইলিউশন মানে কি পাতলা করা বা লঘু করা, তাই তো, ডাইলিউট করা। এবারে কোন একটা সলিউশন ডাইলিউট কখন হবে না সলভেন্ট অ্যাড করলে হবে, তাই তো। মানে ধরো তুমি একটা চিনির সলিউশন নিয়েছো, চিনির সলিউশনটার একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন রেখে ধরে না 1 মোল পার লিটার, সেটাকে ডাইলিউট করে তুমি 0.5 মোল পার লিটার করতে চাও, তা তোমাকে কি করতে হবে সলভেন্ট অ্যাড করতে হবে। তাহলে এনথালপি অফ ডাইলিউশনটা হচ্ছে বেসিক্যালি তোমাকে বুঝতে হবে যে কোন একটা সলিউশনকে তুমি ডাইলিউট করছো, ঠিক আছে। তাহলে জাস্ট তাহলে এইভাবে ডিফাইন করতে পারো যে মানে ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি change in enthalpy when ধরো এক সেকেন্ড, it is a change in enthalpy when 1 mole of a solvent is added such that concentration of the solution changes from one value to another. So it is the change in enthalpy when 1 mole of a solvent, হ্যাঁ আমি ধরো অ্যাকোয়াস সলিউশন যদি আমি সলভেন্টটাকে অ্যাড করছি, ইট অ্যাডেড সাজ দ্যাট কনসেন্ট্রেশন অফ সলিউশন চেঞ্জেস ফ্রম ওয়ান ভ্যালু টু অ্যানাদার, মানে সাডেনলি হায়ার ভ্যালু টু লোয়ার ভ্যালু, মানে একটা ভ্যালু থেকে তুমি লোয়ার ভ্যালুতে জাস্ট আসবে। তাহলে দেখো ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি হোয়েন 1 মোল অফ এ সলভেন্ট ইজ অ্যাডেড সাজ দ্যাট কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন চেঞ্জেস ফ্রম ওয়ান ভ্যালু টু অ্যানাদার। আর এবার এখানে ব্যাপার আছে যে এই যে তুমি সলভেন্টটাকে অ্যাড করলে 1 মোল সলভেন্ট অ্যাড করছো, 1 মোল সলভেন্ট তুমি অ্যাড করছো। আর এবারে ধরো তুমি ধরো 1 কাপ জলে 1 মোল সলভেন্ট তুমি অ্যাড করলে বা খুব অল্প পরিমাণ সলিউশন আছে সেখানে 1 মোল সলভেন্ট অ্যাড করলে, তাহলে কি হবে কনসেন্ট্রেশনের চেঞ্জটা বেশ হিউজ হবে, তাই না। মানে তুমি ধরো খুব অল্প পরিমাণ তুমি সলিউশন নিয়েছো, সেখানে কিন্তু 1 মোল সলভেন্ট অ্যাড করে দেওয়া মানে 18 সিসি মতো জল যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে সাধারণত কনসেন্ট্রেশন একটা বেশ সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে। আর আবার উল্টো দিকে যদি এমন হতো যে তোমার ধরো 1 পুকুর জল আছে, সে 1 পুকুর সলিউশন আছে, 1 পুকুর সলিউশন আছে, সেইখানে তুমি লেটস সে 1 মোল জল অ্যাড করলে, তাতে কি হবে, তাতে সলিউশনের কনসেন্ট্রেশনে তেমন কিছু সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে না। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে এনথালপি অফ ডাইলিউশন যখন বলছো, সেই এনথালপি অফ ডাইলিউশনটা দু রকমের হতে পারে। একটা হতে পারে তোমার ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন, আর একটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশন। আচ্ছা, ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রালের মানে হচ্ছে কি যে প্রথমে যেটা বললাম যে তুমি খুব মানে বিশাল পরিমাণ সলিউশন আছে, সেখানে তুমি 1 মোল সলভেন্ট অ্যাড করলে তাতে কনসেন্ট্রেশনের তেমন কিছু চেঞ্জ হতে, সেটা ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন। অর্থাৎ ধরো তুমি এই সলভেন্ট যেটা অ্যাড করে সেটা ডেল্টা এম মোল, তার জন্য এনথালপি চেঞ্জ হলো ডেল্টা এইচ মোল, যেখানে কিনা তোমার সকল ধরো ডেল্টা এমটা টেন্ডস টু 0, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে ডেল এইচ বাই ডেল এম হচ্ছে এইটা। হ্যাঁ, এবং এই যখন অ্যাডটাকে করছো তুমি কাউকে তখন কনস্ট্যান্ট যাকে রাখতে হয় তুমি রাখবে এইটা। এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন। তার মানে কি হচ্ছে খুব অল্প পরিমাণ তুমি মানে সলভেন্ট অ্যাড করলে মানে পার মোল কতখানি চেঞ্জটা হচ্ছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সেটা তো এইরকম করে ভাবা যায়, ধরো লেটস সে আমি মানে 1 মোলের আমি এইভাবে ভাবছি, ধর 0.1 মোল সলভেন্ট অ্যাড করার জন্য এনথালপি চেঞ্জ ধরো 1 ক্যালোরি হয়েছে,
তাহলে 1 মোলের জন্য হচ্ছে 10 ক্যালোরি হবে। তাহলে কিন্তু আমি অ্যাডটা যখন করছি পুরো 1 মোল একসাথে দিচ্ছি না, আমি খুব অল্প পরিমাণ দিচ্ছি, তার জন্য একটা এনথালপি চেঞ্জ হচ্ছে। তাহলে ডেল এইচ বাই ডেল এম বা লিমিট ডেল্টা এম টেন্ডস টু 0 ডেল্টা এইচ বাই ডেল্টা এম, সেটা হয়ে যাচ্ছে তোমার ডিফারেন্স এনথালপি অফ ডাইলিউশন। আর উল্টো দিকে যদি এমন হয়ে যায়, ধরো ডেল্টা ডেল্টা এইচ বাই জাস্ট সিম্পলি ডেল্টা এম আমি করে দিলাম, অর্থাৎ বা ডেল্টা এম বা বলতে পারো তুমি, বা এটা এরকম ভাবে মানে কতখানি এম চেঞ্জ করছো, বা এটাকে তুমি এ দিয়েও লিখতে পারো, মানে এমটা হচ্ছে কতখানি দিচ্ছ আর কি। তাহলে ডেল্টা এইচ বাই এম যখন বলছো, আচ্ছা ঠিক এইভাবে লেখাই উচিত, ঠিক আছে, ঠিকই আছে, আমি এইভাবে লিখি। তো ডেল্টা এইচ বাই ডেল্টা এম এইটা নর্মালি যখন তুমি বলছো, সেইটা হয়ে গেছে তোমার ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশন। মানে কিছুই না, ধর আমি 10 মোল সলভেন্ট অ্যাড করেছি, তার জন্য এনথালপি চেঞ্জ হয়েছে 100 ক্যালোরি, তাহলে 100 ক্যালোরি বাই 10 অ্যাভারেজ করে নিলে উত্তরটা তোমার 10 বেরোলো। তাহলে একটা ডিফারেন্স এনথালপি অফ ডাইলিউশন হচ্ছে ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশন। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে যে যদি ভেরি ডাইলিউট সলিউশন হয়, ফর ভেরি ডাইলিউট সলিউশন এই ইন্টিগ্রাল এবং ডিফারেন্স এনথালপি দুটো সমান হয়, তার ক্ষেত্রে এই ডিফারেন্সিয়াল PIFFTREN ডিফারেন্সিয়াল এনথালপি অফ dilution is exactly equal to integral enthalpy of dilution. Dilution বানানটা T, এটা দুটো সমান হয়। আর ফর কনসেন্ট্রেটেড সলিউশন they are different. ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি এখানে ডেল্টা এইচ প্লট করছো, এখানে এম তুমি প্লট করছো। এখানে এটা লেখা উচিত ছিল, এটা ডেল অফ ডেল্টা এইচ হবে, এটা বললাম, হ্যাঁ ডেল্টা এইচ চেঞ্জ করে এখানে এম চেঞ্জ করছো। আর দেখা যাচ্ছে যে প্রথমে যখন তুমি ধরো সলভেন্ট অ্যাড করছো, তখন এনথালপিটা তোমার ধরো প্রথমে মানে একদম লিনিয়ারলি বাড়ছে, লিনিয়ারলি বাড়তে বাড়তে একটা সময়ের পরে না সে কি করছে না কমে 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 স্যাচুরেট হয়ে যাওয়ার চেষ্টা করছে। তা খেয়াল করো, এই যে পার্টিকুলার জায়গাটা, অর্থাৎ যখন এমটা ছোট, তার ক্ষেত্রে ডেল্টা এইচ বাই ডেল্টা এম, বা এক্ষেত্রে আসলে এখানে ডেল্টা এম বলতে পারি, ডেল্টা এইচ বাই ডেল্টা এম তার যা ভ্যালু হবে এখানে এটা অ্যাড করছো, আর ডেল এইচ বাই ডেল এম সেটা তোমার একই হচ্ছে। আসলে এটা না, মানে আমি যেটা অ্যাড করছি জিরো থেকে শুরু করলে, হ্যাঁ মানে জিরো থেকে শুরু করলে তাহলে এইভাবে লেখা উচিত, ডেল্টা এইচ বাই এম, ডেল্টা এইচ বাই এম আর ডেল অফ ডেরিভেটিভ ফর্মে যদি লেখো তুমি, ডেল অফ ডেল্টা এইচ বাই ডেল এম, এই দুটো বেসিক্যালি একই। ধরো তুমি এই জায়গায় যদি তুমি দেখো, ধরো এই পার্ট, এটা তো স্ট্রেট লাইনের মতো, স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপটা তো কনস্ট্যান্ট। তুমি খেয়াল করে দেখো, ধরো যদি এইটা হচ্ছে তোমার এম হয়, কথা বলছি এম হয়, আর এইটুকু পার্ট যদি ডেল্টা এইচ হয়, তাহলে এই জায়গাতে ট্যানজেন্টটা কি হবে, মানে স্লোপের ট্যানজেন্টটা হচ্ছে ডেল অফ ডেল্টা এইচ বাই ডেল্টা এম, ডেরিভেটিভ দিয়ে বের করতে হয়, এবং সেটা পরিষ্কার দেখে এইখানটা কিন্তু স্ট্রেট লাইনের মতো ডেল্টা এইচ বাই এম তোমার একই ভ্যালু দিল। কিন্তু এই পার্টিকুলার কেস ধর এই জায়গা যদি তুমি দেখো, এই জায়গাতে দেখো, এই জায়গাতে তুমি যখন একটা ট্যানজেন্ট টানছো, যখন তার ডিফারেন্সিয়াল এনথালপিটা যে ডেল অফ ডেল্টা এইচ বাই ডেল এম, এইখান দিয়ে তুমি ডিফারেন্সিয়াল এনথালপিটা পাচ্ছ। কিন্তু যখন তুমি এইখানে তুমি একটা মানে করা ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশনটাকে করবে, যে এইটা যদি ওভারঅল ডেল্টা এইচ হয়, এইটা যদি ওভারঅল তোমার এম হয়, হ্যাঁ তার ক্ষেত্রে ডেল্টা এইচ বাই ডেল্টা এম করলে কোনোভাবেই কিন্তু স্লোপটা তুমি পাবে না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যখন কনসেন্ট্রেশনটা খুব কম, তখন ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশন আর ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশনটা সমান। যখন কনসেন্ট্রেশন বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন এবং ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশন কিন্তু তোমার আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গল্পটা, বোঝা গেল? তাহলে যেটা জানতে চেয়েছিলে পরিষ্কার?
তাহলে এই ডাইলিউশনটা যেমন বলছো ঠিক একই রকম ভাবে সলিউশনটাও বলতে পারবে। মানে এখানে যেমন তুমি জানতে চেয়েছিলে এনথালপি অফ ডাইলিউশন, এনথালপি অফ সলিউশন যখন করবে না তখন কিছুই নাই, যে 1 মোল অফ এ সলভেন্ট অ্যাড করছো তার বদলে তুমি 1 মোল অফ এ সলিউট অ্যাড করবে, তাহলেই হবে। আর ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি হোয়েন 1 মোল অফ এ সলিউট ইজ অ্যাডেড such that concentration of the solution changes from one value to another। ঠিক আছে, মানে সলিউশন মানে হচ্ছে তোমার সলিউট অ্যাড করতে হবে, আর ডাইলিউশন মানে হচ্ছে তোমাকে সলভেন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, ওটা বলো। হ্যাঁ নেক্সট নেক্সট বলো। স্যার বলছি ওই এনথালপি অফ হাইড্রেশন দেখো খুব সহজ ব্যাপার। এনথালপি অফ হাইড্রেশন, আর কিছু কিছু সল্ট আছে সে অ্যানাইডাসও হতে পারে আবার হাইড্রেটও হতে পারে। যেমন ধরো তোমরা জানো, ধরো কপার সালফেট তুমি অ্যানহাইড্রাস অবস্থায় নিয়েছো, এইটা তাতে কি হচ্ছে, তুমি জল দিচ্ছ 5 ml জল, 5 মোল জল লাগে, লেগে কি হয়, কপার সালফেট 5H2 হলো, এখানে হাইড্রেটেড হলো, তাহলে অ্যানহাইড্রাস থেকে হাইড্রেটেড। তাহলে এই যে রিয়াকশনটা হলো তার জন্য এনথালপি চেঞ্জ। তাহলে এর জন্য যে এনথালপি চেঞ্জটা হচ্ছে 1 মোলের জন্য, সেটাই হচ্ছে মোলার এনথালপি অফ হাইড্রেশন অফ কি না কপার সালফেট, অফ কপার সালফেটে লিখে দিচ্ছে অফ কপার সালফেট। তবে এটা দাঁড়াচ্ছে যে ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when 1 mole of an anhydrous salt is transformed into hydrated salt by taking a requisite amount of water. It is the change in enthalpy when 1 mole of an anhydrous salt is transformed into hydrated salt by taking a requisite বানানটা ভুল লেখা হয়েছে, REQUISIT, মানে প্রয়োজনীয়, by requisite amount of water। তাহলে প্রয়োজনীয় পরিমাণ জলকে নিয়ে একটা অ্যানহাইড্রাস সল্ট, হ্যাঁ, সে যে তোমার এতে গেল, মানে তোমার হাইড্রেটেড সল্টে কনভার্টেড হলো, তার জন্য যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেটাই হচ্ছে মোলার এনথালপি অফ হাইড্রেশন। যেমন ধরো এই যে কপার সালফেট যে এক্সাম্পলটা দিলাম, তার ক্ষেত্রে মোলার এনথালপি অফ হাইড্রেশনের ভ্যালুটা হচ্ছে -76.866 কিলোজুল পার মোল। ঠিক একই রকম ভাবে অন্যান্য অ্যানাইডাস সল্ট যদি তুমি দেখো, সোডিয়াম সালফেট 10টা H2O নিয়ে সোডিয়াম সালফেট 10H2O হলো, হ্যাঁ, তখন তার মতো করে তোমার এনথালপি অফ এর একটা আলাদা ভ্যালু হবে, এনথালপি অফ হাইড্রেশন একটা অন্য ভ্যালু হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? কি বুঝতে পেরেছি? নেক্সট বলো আর কি। নেক্সট বলো। আর কি বলো বাবু? ঠিক আছে নাকি আর কিছু অসুবিধা আছে? সব তো থার্মোকেমিস্ট্রির ডাউটস ক্লিয়ার করছো, তার আগে যে পার্টগুলো পড়িয়েছিলাম তার ডাউটস, আগের দিনে যে ক্লাসটা নিলাম তার ডাউট, সেগুলো কোথায় গেল? বল, আর কার কি অসুবিধা বল। স্যার অন্য চ্যাপ্টারে
বলতে হবে যে ইলেকট্রন গেইন এনথালপি আর ইলেকট্রন এফিনিটি এদের দুজনের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে ইলেকট্রন, তড়িৎ ঋণাত্মকতার মধ্যে? হ্যাঁ আরেকবার বলো কি বললে? তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন গেইন এনথালপি হুম, এর মধ্যে পার্থক্যটা কি? ইলেকট্রন গেন এনথালপি আর ইলেকট্রন অ্যাফিনিটি না কি বলছো? হ্যাঁ, আর তড়িৎ ঋণাত্মকতা। ও মানে তুমি আবার দুটো জিনিস বলো, মানে আরেকবার ভালো করে বলো কি বললে? ইলেকট্রন গেন এনথালপি আর ইলেকট্রন অ্যাফিনিটি বলছো নাকি ইলেকট্রন গেন এনথালপি আর ইলেকট্রোনেগেটিভিটি বলছো, কোনটা বলছো? ইলেকট্রন গেইন এনথালপি আর ইলেকট্রোনেগেটিভিটি। ও আচ্ছা, সে তো ঠিকই আছে। ইলেকট্রন গেন এনথালপি আর ইলেকট্রো নেগেটিভিটি, এটা তো পিরিয়ডিক প্রপার্টিজ আমাদের অনেকবার বলা হয়েছে। দেখো ইলেকট্রন গেন এনথালপি হচ্ছে জিনিসটা কি, এই যে ইলেকট্রন গেন এনথালপি হচ্ছে, ধরো তুমি কোন একটা এলিমেন্ট কনসিডার করছো, ধরো এ একটা এলিমেন্ট, তাকে তুমি আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় নিয়েছো, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এ মাইনাস তৈরি করছে, এইটা। তাহলে এর জন্য যে এনথালপি চেঞ্জটা, সেটাই হচ্ছে ইলেকট্রন গেন এনথালপি, মানে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার জন্য যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন গেন এনথালপি। তার মানে তোমাকে কি হচ্ছে, একটা আইসোলেটেড গ্যাসিয়াস এলিমেন্ট তোমাকে নিতে হচ্ছে বা অ্যাটম তোমাকে নিতে হচ্ছে, তাই ইলেকট্রন তার সর্ববৈশিষ্ট্যকে অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করে এ মাইনাস তৈরি করছে, এই প্রসেসটাকে নাকি এনথালপিক চেঞ্জটা, এবং এক মোলের জন্য অবশ্যই সেটা হচ্ছে ইলেকট্রন গেন এনথালপি। এটা। আর ইলেকট্রোনেগেটিভিটিটা কি? ইলেকট্রোনেগেটিভিটিটা হচ্ছে, ধরো তোমার একটা কম্পাউন্ড তুমি কনসিডার করছো, একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করছো তোমার এক্স ওয়াই। আচ্ছা, এবারে এই যে কোভ্যালেন্ট বন্ডটা যখন তৈরি করেছিল, তখন কি হয়েছিল না, এক্স একটা ইলেকট্রন দিয়েছিল আর ওয়াই একটা ইলেকট্রন দিয়েছিল, তারা তাদের মধ্যে চুক্তিবদ্ধ করে নিয়েছিল যে এই যে দুটো ইলেকট্রন, আমি একটা দিলাম তুমি একটা দিলে, করে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো, এবং সেই ইলেকট্রনটাকে আমরা ইকুয়ালি শেয়ার করব, মানে আমার অক্টেট ফিল আপ করার সময় আমি এই পুরোটাকে অ্যাকসেপ্ট করব, মানে করব, ব্যবহার করব, আর ওয়াই তার অক্টেট ফিল আপ করার জন্য হচ্ছে এই বন্ডেড ইলেকট্রনের দুটোকে সে অ্যাকসেপ্ট করবে। আর এবারে বাস্তবে কিন্তু সিচুয়েশনটা অন্যরকম। দেখো যখন তুমি ধরো হাইড্রোজেন মলিকুল কনসিডার করছো অথবা ক্লোরিন মলিকুল কনসিডার করছো, এদের ক্ষেত্রে সত্যি সত্যি কোভালেন্ট বন্ডেড ইলেকট্রনগুলোর প্রতি এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেনের তোমার ইকুয়াল শেয়ার, বা এই ক্লোরিন এবং এই ক্লোরিনের তোমার বেসিক্যালি ইকুয়াল শেয়ার থাকছে, এটা। তো যখনই এটা হয়ে গেল তোমার HCl এর ক্ষেত্রে, তখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ক্লোরিনের এই কোভালেন্ট বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাটা বেশি। তাই কোভালেন্ট বন্ডেড ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য এইখানে একটা পোটেনশিয়াল পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, এক্ষেত্রে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, এইটা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এক্ষেত্রে যেটা হলো যে তোমার কোভালেন্ট বন্ডেড ইলেকট্রনটাকে ক্লোরিন বেশি তার নিচের দিকে টেনে নিচ্ছে। সিমিলার সিচুয়েশন হচ্ছে যখন তুমি এইচএফ কনসিডার করছো, এইখানে দেখা যাচ্ছে ডেল্টা পজিটিভ, এখানে ডেল্টা নেগেটিভ তৈরি হচ্ছে, এবং কোভালেন্ট বন্ডেড ইলেকট্রনটাকে ক্লোরিন তোমার বেশি নিচের দিকে টেনে নিচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইলেকট্রো নেগেটিভিটিটা হচ্ছে ইলেকট্রো নেগেটিভিটি is the ability of an element to attract the covalently bonded electron. Electronegativity is the ability of an element to attract the covalently bonded electrons. ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে ইউজুয়ালি ইলেকট্রন গেন এনথালপি এবং ইলেকট্রোনেগেটিভিটি একই সাথে যায়, মানে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাহলে ইলেকট্রন গেন এনথালপি বেশি, কিন্তু এক্সেপশন আছে, দুটো প্রসেসটা একদম আলাদা। যেমন ধর আমি ফ্লোরিনের সঙ্গে ক্লোরিনের কম্পেয়ার করলাম, সেটা হচ্ছে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ দেন ক্লোরিন। তার মানে ধরো এই যে HCl এবং HF আছে, এই বন্ডটাকে ক্লোরিন যতটা নিজের দিকে টানতে পারবে, ফ্লোরিন কিন্তু তার থেকে বেশি টানতে পারবে, ঠিক আছে। এবং যদি পাউলিং স্কেলে দেখে, তুমি দেখো পাউলিং স্কেলে যেখানে ধরো তোমার ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 4-এর কাছাকাছি,
আর সেখানে ক্লোরিনের হচ্ছে যা 3-এর কাছাকাছি। এইটা তফাৎ আছে। আচ্ছা, এবারে কিন্তু এটা দেখা যাচ্ছে কি যে বাট ক্লোরিন হ্যাজ হায়ার ইলেকট্রন গেন এনথালপি দেন ফ্লোরিন। তাহলে ইলেকট্রন গেন এনথালপি কিন্তু ক্লোরিনের বেশি দেন ফ্লোরিন। কেন? তা যখন তুমি দেখো ইলেকট্রন গেন এনথালপি বলছো তখন কি হচ্ছে, ইলেকট্রনকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে কি হচ্ছে, কোভ্যালেন্টি বন্ডের ইলেকট্রন নিজের দিকে টানলেই তোমার চলছে। আর এবারে দেখো যখন এফ থেকে এম মাইনাস তৈরি হচ্ছে, যেহেতু এম মাইনাসের সাইজ কম, সেখানে ইলেকট্রনের রিপালশনটা খুব স্ট্রং হয়ে যাবে। মানে ফ্লোরিনের ক্ষেত্রে যখন তুমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখছো 1:2:2 2p5, তার সাইজ ছোট বলে ওই যে 2p অরবিটালে আর একটা যে অ্যাডিশনাল ইলেকট্রন চলে এলো এম মাইনাসের ক্ষেত্রে, সেখানে ইলেকট্রনিক রিপালশন হবে বলে এম মাইনাসটা অত বেশি স্টেবল নয়। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে যদি আরেকটা ইলেকট্রন তোমার ঢুকেও যায়, তার ক্ষেত্রে মোটামুটি ভাবে সে স্টেবল রইলো। তার কারণটা হচ্ছে যে ক্লোরিনের সাইজটা বড় এবং তার ক্ষেত্রে অনেক লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল আছে, সেই জন্য যে এক্সেস ইলেকট্রনটা এলো সে অনেকটা জায়গা জুড়ে থাকার স্কোপ পাচ্ছে, ইলেকট্রনিক রিপালশনটা তোমার কম হচ্ছে। তাহলে যখন এফ থেকে এম মাইনাস হলো হায়ার ইলেকট্রন রিপালশনের জন্য, সেটা সে অতটা বেশি পছন্দ করছে না। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে তোমার ইলেকট্রনিক রিপালশনটা কম হচ্ছে, কারণ ক্লোরিনের সাইজটা হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে। সেখানে আলটিমেটলি এটা দাঁড়াবে যে ক্লোরিনের ইলেকট্রন গেন এনথালপিটা বেশি হয়ে যাবে দ্যান দ্য ফ্লোরিন। তাহলে বুঝতে পারছি ইলেকট্রন গেন এনথালপি এবং ইলেকট্রন নেগেটিভিটির তফাৎটা কি এবং সেই তফাৎটা কিরকম ভাবে ম্যানিফেস্টেড হচ্ছে। ঠিক আছে, হলো এটা? আচ্ছা, বলো আর কি বলো। মানে আমি থার্মোডাইনামিক্সের কোশ্চেনই বেশি প্রেফার করছি। হ্যাঁ, থার্মোডাইনামিক্সের পুরো জিনিসটার মধ্যে কারো যদি কোনো ডাউটস থাকে বলে নাও। ঠিক আছে, এক্ষেত্রে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, কিন্তু আমি আগে ডাউটস গুলো ক্লিয়ার করে নিই, তারপর আমি প্রবলেমের ক্ষেত্রে আসছি। ঠিক আছে, আর কিছু ডাউটস আছে? অনুভব, তোর তো কোনো ডাউটস থাকছে না দেখছি। অনুভব? হ্যাঁ আছি। হ্যাঁ আছিস তো, কিন্তু কি প্রবলেম আছে বল। শুনলাম তো সেরকম কিছু প্রবলেম। প্রবলেম নেই? পড়েছিস পুরোটাকে পড়েছিস? হ্যাঁ প্রথম থেকে পড়ছিলাম। এখনো পড়ছিলাম, পড়াটা শেষ করিসনি? এখন থার্মোডাইনামিক্সে যতটুকু পড়িয়েছি পুরোটাকে শেষ করিস না এখনো? হ্যাপা আগের আগের দিনে পুরোটা দেখা। হুম, তাহলে ভালো করে দেখতে হবে তো। আচ্ছা, তাহলে আর কি কারো কোনো ডাউটস আছে? তাহলে আমি কি একটুখানি এগোবো? সুমনা, রিয়া, তৃষা, 2 তৃষা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি ওই গিভস ফ্রি এনার্জির ভ্যালুটা তো নেগেটিভ হয়ে থাকে ওই স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে, হ্যাঁ 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 আর ইকুইলিব্রিয়ামে কেবলমাত্র 0 হয়। হ্যাঁ তাহলে ওর যে ওই ডেফিনেশনে বলা হয়েছে যে শেষে যখন ইকুইলিব্রিয়াম হয় তখনই আর কি মিনিমাম ভ্যালুটা আসে, তাহলে ও তো নেগেটিভ থেকে 0 আসছে, মিনিমাম। না 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 না, নেগেটিভ থেকে না, চেঞ্জটা হচ্ছে নেগেটিভ থেকে 0 হচ্ছে, মানে ডেল্টা জিটা নেগেটিভ থেকে 0 হচ্ছে। কিন্তু অ্যাবসলিউট জিটা মানে অ্যাবসলিউট গিভস এনার্জিটা কি হচ্ছে, তোমার চেঞ্জটা নেগেটিভ মানে কি, জিনিসটা কমলে তবে তো চেঞ্জটা নেগেটিভ হবে। ধরো টেম্পারেচারটা 300 কেলভিন ছিল, 200 কেলভিন হলো, তা টেম্পারেচারটা কমলো তো, তাহলে ডেল্টা টিটা কি হবে, ডেল্টা টি কি হবে, নেগেটিভ হবে তখন। বুঝলে, তাহলে গিভস এনার্জি কমছে বলে তোমার ডেল্টা জিটা নেগেটিভ হচ্ছে। এবারে কেউ কমে কমে তার মিনিমামে পৌঁছে গেছে, তাহলে যে মিনিমামটা পৌঁছে গেছে সে তো আর কমার স্কোপ নেই তার। ঠিক আছে না? তাহলে আর কমার যদি স্কোপ না থাকে তাহলে চেঞ্জটা কি হবে, তখন শূন্য হয়ে যাবে। হুম, ঠিক আছে। আর আর কারো কিছু অসুবিধা আছে? স্যার বলছিলাম হ্যাঁ বলো। sum of kinetic energy and potential energy of a molecule of a system is called internal energy. এটা ট্রু না ফলস হবে? এটা ট্রু।
সাম অফ অল কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি, আরেকবার পর। Sum of kinetic energy and potential energy of molecule of a system is called internal energy. সাম অফ কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি অফ মলিকুলস অফ এ সিস্টেম, তাই তো? হ্যাঁ, সেটা ট্রু, এটা ট্রু। ইন্টারনাল এনার্জি তো সব এনার্জি গুলো মানে ভাইব্রেশন, হ্যাঁ, রোটেশন, না না ওই তো, না ওই তো, আরে বাবা মানে এনার্জি দু রকম, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? হলো। এবারে এবারে ধরো রোটেশনের ক্ষেত্রে বা ভাইব্রেশনের ক্ষেত্রে, মানে ভাইব্রেশনের আবার কাইনেটিক এনার্জি পার্ট থাকে, পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকে। রোটেশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি পার্ট থাকে, পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকে। ট্রান্সলেশনের ক্ষেত্রে হচ্ছে কাইনেটিক এনার্জি পার্ট থাকে। বুঝতে পারছো? মানে তোমার তো কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি বলেছে। এবারে ভাইব্রেশনের ক্ষেত্রে কি হয়, কিছুটা কাইনেটিক পার্ট, কিছুটা পোটেনশিয়াল এনার্জি পার্ট। রোটেশনের ক্ষেত্রে কিছুটা কাইনেটিক এনার্জি পার্ট, কিছুটা পোটেনশিয়াল এনার্জি পার্ট। ট্রান্সলেশনের ক্ষেত্রে মূলত পুরোটাই হচ্ছে কাইনেটিক এনার্জি পার্ট। হুম, ঠিক আছে? এটা, হ্যাঁ, ঠিক আছে। আর কিছু? আচ্ছা, দেখো আমি দু একটা জিনিস একটুখানি বলে নিই। আচ্ছা, ইঞ্জিন এবং রেফ্রিজারেটর এইটা নিয়ে না তোমার এই ফিজিক্সে কিছু কথাবার্তা আছে, সেটা আমি দেখছিলাম এই সিলেবাসটায়। যেখানে কেমিস্ট্রি সিলেবাসটা আমি তো আগের দিন পড়ে দিয়েছিলাম এবং দেখলাম সবটা হয়ে গেছে, কিন্তু ফিজিক্সের সিলেবাসে দু একটা অ্যাডিশনাল টার্ম আছে, আমি শুধু একটুখানি বলে নিই। দেখো, ইঞ্জিন মানে হচ্ছে কি, ইঞ্জিন মানে ইট ইজ এ মেকানিক্যাল ডিভাইস হুইচ operates in a cycle and which can transform heat. It is a mechanical device which operates in a cycle and which can transform a fraction of heat into what? Transform a fraction of heat into what? ঠিক আছে? আচ্ছা দেখো, ইঞ্জিনটা একটা স্কেমাটিক ডায়াগ্রামটা হচ্ছে এরকম। তোমাকে যেটা নিতে হয়, দুটো রিজার্ভার নিতে হয়, হিট রিজার্ভার। আচ্ছা, এইটাকে আমি নাম দিচ্ছি HTR, যার টেম্পারেচার T2, মানে HTR মানে হচ্ছে তোমার হাই টেম্পারেচার রিজার্ভার। হাই টেম্পারেচার রিজার্ভার, এটাকে অনেক সময় সোর্স বলে। আর এদিকে ধরো লো টেম্পারেচার রিজার্ভার, যার টেম্পারেচার T1, যেখানে তুমি T2টা গ্রেটার দ্যান T1 বলছো, তাহলে LTRটা হচ্ছে তোমার লো টেম্পারেচার রিজার্ভার। এটা অনেক সময় বলা হয় সিঙ্ক। এটা আচ্ছা, এবার এর মধ্যে ধরো তুমি একটা ইঞ্জিন কানেক্ট করছো। আচ্ছা, এই ইঞ্জিনটা কি করে, হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা পরিমাণে হিট নেয়, লো টেম্পারেচার রিজার্ভার কিছুটা হিট ছেড়ে দেয়, আর ডিফারেন্স অ্যামাউন্টটা ওয়ার্ক হিসেবে তোমাকে দেবে। এটা Q2 পরিমাণে হিট দিল, Q1 পরিমাণে হিট সিঙ্কে ছেড়ে দিল, যে ওয়ার্কটাকে করলো সেটা হচ্ছে Q2 মাইনাস Q1। আচ্ছা, আর এবারে কোশ্চেনটা হচ্ছে, এই যে ইঞ্জিনটা, তাই ইঞ্জিনের যে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, সেটা তুমি কিভাবে ডিফাইন করবে? না, এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন, এটা তুমি ইটা দিয়ে এক্সপ্রেস করলে সেটা হচ্ছে তোমার এই কতখানি ওয়ার্ক তোমাকে পেলে তুমি, তার বদলে কতখানি হিট তুমি অ্যাবজর্ব করছো। মানে হিট অ্যাবজর্ব ডিভাইডেড, নেট ওয়ার্ক প্রডিউস ডিভাইডেড বাই হিট অ্যাবজর্ব, বা এটা তুমি লিখতে পারো Q2 মাইনাস Q1 বাই হচ্ছে তোমার Q2। তাহলে এটা বেসিক্যালি নেট ওয়ার্ক তার ম্যাগনিটিউড ডিভাইডেড বাই কতখানি হিট অ্যাবজর্ব করছে, এটা এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন। এটা
আচ্ছা, এবারে দু একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে এফিসিয়েন্সিটা, তার ভ্যালুটা তোমার এই 0 থেকে 1 পর্যন্ত হতে পারে, মানে 0 পর্যন্ত হতে পারে, কিন্তু 1 এর সমান কখনো হতে পারে না। এর মধ্যে তোমার এফিসিয়েন্সিটা সবসময় থাকবে। এটা মানে এফিসিয়েন্সি কখনো 1 হতে পারে না। মানে এফিসিয়েন্সি 1 হলে কি হবে আমি তোমাকে বলছি। মানে এফিসিয়েন্সি 0 হতে পারে, মানে তুমি ধরো হিটটাকে অ্যাবজর্ব করলে কিন্তু কোনো ওয়ার্ক দিল না, সেটা তোমার হতে পারে। কিন্তু যে হিটটাকে নিলে পুরোটাকে ওয়ার্কে কনভার্ট করতে পারবে, এটা কিন্তু কখনো হবে না এইটা। আচ্ছা, ফর এ রিভার্সেবল ইঞ্জিন, আচ্ছা রিভার্সেবল ইঞ্জিন মানে ধরো এই যে ইঞ্জিনটা কাজ করছে না, সেই ইঞ্জিনটার মধ্যে কিছু প্রসেস ঘটছে, তো সে প্রত্যেকটা প্রসেস যদি রিভার্সেবল হয় তাকে বলে রিভার্সেবল ইঞ্জিন। ফর রিভার্সেবল ইঞ্জিন এই এফিসিয়েন্সিটা হয় হচ্ছে তোমার 1 মাইনাস T1/T2, মানে যেখানে সোর্সের টেম্পারেচার যদি T2 হয়, সিঙ্কের টেম্পারেচার যদি T1 হয়, তাহলে এফিসিয়েন্সিটা হচ্ছে সবসময় 1 মাইনাস T1/T2 হয় এইটা। আর ফর ইরিভার্সেবল ইঞ্জিন এই ইরিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা সবসময় লেস দ্যান 1 মাইনাস T1/T2 হয়। অথবা তুমি বলতে পারো ইরিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা সবসময় রিভার্সেবল ইঞ্জিনের থেকে ছোট হয় এটা। তাহলে রিভার্সেবল ইঞ্জিন যদি হতো তাহলে রিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সি 1 মাইনাস T1/T2, আর ইরিভার্সেবল ইঞ্জিন যদি হয় তাহলে এফিসিয়েন্সিটা কিন্তু সবসময় 1 মাইনাস T1/T2 তার থেকে কম হবে। অর্থাৎ রিভার্সেবল ইঞ্জিন ইজ দ্য মোস্ট এফিসিয়েন্ট ইঞ্জিন। তাহলে রিভার্সেবল ইঞ্জিন হচ্ছে তোমার মোস্ট এফিসিয়েন্ট ইঞ্জিন। যে কোনো ইরিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সি কিন্তু রিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সির থেকে তোমার কম হবে। আচ্ছা, এবারে দেখো তুমি এই রিভার্সেবল ইঞ্জিনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এফিসিয়েন্সির ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে গেলে তোমার কি করতে হবে? আইদার T1 কে 0 হতে হবে, না T2 কে ইনফিনিটি হতে হবে। আচ্ছা, T1 0 মানে কি? সিঙ্কের টেম্পারেচার 0 হওয়া, যেটা অ্যাবসার্ড, কারণ অ্যাবসলিউট 0 কেলভিন তো কখনো অ্যাটেন্ড করতে পারে না। আর T2 টা ইনফিনিটি হওয়া, অর্থাৎ সোর্সের টেম্পারেচার ইনফিনিটি হওয়া, সেটাও তোমার অ্যাবসার্ড। তার মানে যেটা যেটা দাঁড়াচ্ছে দেখো, যেহেতু সিঙ্কের টেম্পারেচার 0 হতে পারে না, সোর্সের টেম্পারেচার ইনফিনিটি হতে পারে না, তাহলে অ্যাবসার্ড, তার মানে এফিসিয়েন্সি 1 হতে পারে না। তার মানে এটা ইম্পর্টেন্ট, এফিসিয়েন্সিটা কখনো 1 হতে পারে না। আচ্ছা, তাহলে এই যে এফিসিয়েন্সির 1 হতে পারে না মানে কি? কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হতে পারে না। আর এফিসিয়েন্সি 1 হতে গেলে কি হিট এবং ওয়ার্ক সমান হয়ে যাবে, তাহলে কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক সেটা হতে পারে না। তার মানে আমি যেটা বলতে চাইছি যে যদি তুমি এরকম সিচুয়েশনটাকে করো, ধরো তুমি একটা হাই টেম্পারেচার রিজার্ভার আছে যার টেম্পারেচার T2, এখানে একটা লো টেম্পারেচার রিজার্ভার তুমি দিয়েছো বটে T1। এবারে কি হচ্ছে, একটা ইঞ্জিনের কথা তুমি ভাবছো, এই ইঞ্জিনটা কি করলো, হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিউটা অ্যামাউন্টে হিট নিয়ে পুরোটা কি ওয়ার্কে কনভার্ট করে দিল Q2, আর লো টেম্পারেচার রিজার্ভারে তোমার কিছুই গিয়ে পৌঁছালো না এইটা। তাহলে এইটা ইম্পসিবল। মানে এটা যদি হতো তাহলে কি হতো দেখো পরিষ্কার, এটা যদি হতো তাহলে এখানে Q1 যেহেতু 0 হয়ে যাচ্ছে, Q2/Q1, তাহলে এফিসিয়েন্সি 1 হতে পারতো। এটা অ্যাবসার্ড, তাহলে এটা কখনো হতে পারে না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইট ইজ ইম্পসিবল টু construct an engine which has its only effect to take some heat from high temperature reservoir and transform this heat into work completely and no heat, মানে এটা এটা তোমার লেখা না লেখা ইকুইভ্যালেন্ট। এখানে অনলি এফেক্ট বলে দিয়েছি, মানে বোঝা গেল যে যে হিটটাকে নিয়ে যে পুরোটাকে ওয়ার্কে কনভার্ট করছি আর কি। আর নো হিট ইজ রিলিজ টু লো টেম্পারেচার রিজার্ভার। তাহলে দেখো ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন হুইচ হ্যাজ ইটস অনলি এফেক্ট টু টেক সাম হিট ফ্রম হাই টেম্পারেচার রিজার্ভার অ্যান্ড ট্রান্সফর্ম দিস হিট ইন্টু ওয়ার্ক কমপ্লিটলি। মানে যতখানি হিট নিল পুরোটা কি ওয়ার্কে তুমি কনভার্ট করতে পারছো, এটা সম্ভব না, ইম্পসিবল। এইটা একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, একে বলা হয় মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একটা স্টেটমেন্ট, একে বলা হয় কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট অফ
second law of thermodynamics. This is the Kelvin-Bach statement of second law of thermodynamics. ঠিক আছে? তো দেখো আমি ইঞ্জিনের কথা বললাম, তো ইঞ্জিনের এফিসিয়েন্সির কথা বললাম, সেটাকে ডিফাইন করলাম। এফিসিয়েন্সিটা 0 থেকে 1 এর মধ্যে হতে পারে। রিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সির এক্সপ্রেশন বললাম। ইরিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা যে রিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সি কম হবে সেটা আমি বললাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের আর একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট বলে ফেললাম, যেটাকে বলা হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে অনেক স্টেটমেন্ট আছে। আমি আগের দিন একটা বলেছিলাম ইন টার্মস অফ এনট্রপি, যে পরে একটা স্পন্টিনিয়াস প্রসেসের ক্ষেত্রে ডেল্টা এস ইউনিভার্সটা গ্রেটার দ্যান 0 হবে, বা এনট্রপি অফ দ্য ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজ করবে and it will attain its maximum limiting value when equilibrium is established. That was another statement of second law of thermodynamics, আর এখানে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স উইথ টেকনিক। তো দেখো যা বলেছে এই জায়গাটা পরিষ্কার হয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। সবার কাছে পরিষ্কার হয়েছে জিনিসটা? হ্যাঁ স্যার। মানে ব্যাপারটা তুমি মনে রাখবে এইরকম ভাবে, ধরো তুমি তো অবশ্যই ভালো বিরিয়ানি, মাংস টাংস করে তো যত্ন করে তুমি খেলে টেলে আছে, হ্যাঁ, কেন খাচ্ছ তুমি? কারণ খাচ্ছ সেটা অ্যাকচুয়ালি সোর্সের মতো করে তুমি ব্যাপারটাকে খাচ্ছ, এবং সেইটা দিয়ে তুমি পুরোটাকে এনার্জিতে কনভার্ট করতে চাইছো, বা পুরোটাকে তুমি ওয়ার্কে কনভার্ট করতে চাইছো, সেটা দিয়ে তুমি কাজ করতে চাইছো। এবারে কথা হচ্ছে তুমি যতটা খেলে পুরোটাই তোমার হচ্ছে তোমাকে শরীরে মানে ওয়ার্ক করার সামর্থ্য বা এনার্জি দিল, তুমি একটুও পটি করলে না, তাহলে কি বাঁচবে বলো? ঠিক আছে, শুধু খেয়েই যাচ্ছিস, পুরোটাই তোমার ওয়ার্কে কনভার্টেড হয়ে যাচ্ছে, তুমি একটুও হাঁকছো না, এটা কি হবে? হ্যাঁ, তাহলে কি পেট কদিন ভালো থাকবে খোকা? কি মনে হয়? কেউ কিছু বলছিস না কেন? কি মনে হয় হবে এটা? কি একজন আসছে মনে হলো, কোথায় গেল সে? আওয়াজ পেলাম। তাহলে বুঝতে পারছিস তো যে তুমি তুমি খাচ্ছ টাচ্ছ সব ঠিক আছে, কিন্তু তোমাকে একটুখানি পটি করতেই হবে, অর্থাৎ লো টেম্পারেচারে বা সিঙ্কে কিছুটা তোমাকে ছাড়তেই হবে। যদি না ছাড়ো সেটা হচ্ছে ইম্পসিবল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখো, তোমার একটা পার্টিকুলার কনসেপ্ট আছে যাকে বলা হয় পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড। আর পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড কি? দেখো তুমি পরিষ্কার বুঝে গেলে যে তোমার এফিসিয়েন্সিটা মানে বা ইঞ্জিন সে বেসিক্যালি হিট নিয়ে ওয়ার্কে কনভার্ট করবে, তাহলে হিটটা হচ্ছে তোমাকে দিতে হচ্ছে সামাও, মানে এটাকে তোমাকে কোনো রকমভাবে সেটা হচ্ছে মানে কয়লা পুড়িয়ে হোক বা যে করেই হোক, বা তোমার এসে পারমাণবিক বোমা থেকেই হোক, তোমাকে এনার্জিটা দিতে হচ্ছে, দিয়ে তুমি সেখান থেকে তুমি ওয়ার্কটা পেতে পারছো। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে হিটের সবচেয়ে বড় আধার কি? জল। দেখো বিশাল সমুদ্রে প্রচুর পরিমাণ জল আছে, এবং জলের লেটেন্ট হিট বা লিনতাপ হচ্ছে কিন্তু অনেক বেশি। তাহলে সমুদ্র কি হচ্ছে? বিশাল পরিমাণ জলের আধার, আর প্রচুর পরিমাণে হিটের আধার, সমুদ্র হচ্ছে প্রচুর পরিমাণে হিটের আধার। তাহলে এবারে আমি ওইখান থেকে যদি হিট নিতাম, তাহলে আমার পক্ষে মানে খুব সহজেই হিট পাওয়া যেতে পারত। এবারে কথাটা হচ্ছে হিটটাকে তুমি ছাড়বে কোথায়? সমুদ্রের জল থেকে হিট নিয়ে, তার মানে সমুদ্রের জলটাই সোর্স হিসেবে ব্যবহার করছে, হিটটাকে ছাড়বে কোথায়? তোমার এক্সপেক্টেড সমুদ্রের জলেই ছাড়বে। তাহলে যদি কোনো হিটকে আমি ওয়ার্কে কনভার্ট করতে পারি, তাহলে দেখো আমি প্রায় বিনা পয়সাতেই হিটকে ওয়ার্কে কনভার্ট করে ফেলতে পারলাম। তারপর পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড বলছে ইট ইজ এ মেশিন that is connected to two heat reservoirs of same temperature and transform some heat into work. মানে এটা একটা মেশিন, মানে পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড, যেটা একটা মেশিন
যেটা হচ্ছে দুটো হিট রিজার্ভারের মধ্যে কানেক্টেড আছে, যেটা বলছিলাম যে যেহেতু দেখো যে মানে একটা ইঞ্জিনের কথা বলছি বা মেশিনের কথা বলছি, যেক্ষেত্রে হচ্ছে হাই টেম্পারেচারে বা লো টেম্পারেচারে বা দুটো টেম্পারেচার সমান, যেটা আমি বললাম যে ইঞ্জিনটা হচ্ছে তোমার সমুদ্রের জল থেকে হিট নিয়ে সমুদ্রের জলেই ছাড়ছে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, হাই টেম্পারেচারে যে লো টেম্পারেচারে যে টেম্পারেচারগুলো সমান, এবং সে যদি কোনো হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারে সেটা হবে পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড। দেখো এটা ইম্পসিবল। কেন? দেখো তুমি জানো কি যে এফিসিয়েন্সিটা সেটা যে নেট ওয়ার্ক বাই হিট অ্যাবজর্ব, এইটা সেটা কত হচ্ছে না 1 মাইনাস T1/T2। আচ্ছা দেখো এবারে যদি এমন হয় ইফ T1 ইকুয়াল টু T2 হয়ে যাচ্ছে, মানে সোর্সের টেম্পারেচার সিঙ্কের টেম্পারেচার একই হিট রিজার্ভার, তো তার মানে সোর্সের টেম্পারেচার সিঙ্কের টেম্পারেচার সমান। ইফ T1 ইকুয়াল টু T2 তখন এফিসিয়েন্সিটা কত হলো তোমার বেসিক্যালি 0 হয়ে গেল। তার মানে এটা দাঁড়াচ্ছে নেটওয়ার্কটা তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে যে মানে ইট ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, law of thermodynamics which discuss the possibility of existence of perpetual machine of second kind. We discuss the possibility of existence of perpetual machine of second kind. ঠিক আছে, তাহলে দেখো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে তোমার তোমার মানে এরকম একটা হাইপোথেটিক্যাল কথা বলা হতো, যেটা আমি পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড বলেছিলাম, যেখানে বলেছিলাম যে কোনো হিট নেবে না ওয়ার্ক দেবে, এরকম ইঞ্জিন হলো সোনায় সোহাগা। তারপরে যেটা হলো যে পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড, যে সমুদ্রের জল থেকে হিট নিয়ে সমুদ্রের জলেই ছাড়লো, তবু কিছু হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারলো, সেটা হলে তো দারুণ ব্যাপার হতো। হ্যাঁ, তোমার মানে বুঝতে পারছো তো কত বড় ব্যাপার হতো আর কি। তোমার এই যে মানে কয়লা শেষ হয়ে যাচ্ছে, খনিজ তেল শেষ হয়ে যাচ্ছে ইত্যাদি নিয়ে যে লোকে সব চেঁচাচ্ছে, সেসব নিয়ে আর কোনো প্রবলেম থাকতো না আর কি। কিন্তু আনফর্চুনেটলি সেকেন্ড ল থার্মার এই সময় বলে দিলে এটা হওয়া সম্ভব না। তার মানে পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড এটা হওয়া হচ্ছে সম্ভব না। ঠিক আছে, এটা বুঝতে পারলে? যে এটা পরিষ্কার? ঠিক আছে, তাহলে দেখো আমি যতটুকু বললাম এইটাকে ভালো করে বোঝো। ইঞ্জিন সেটা নিয়ে দু চারটে কথাবার্তা বললাম, সেখান থেকে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট বললাম, আর পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড কি এবং সেটা যে এক্সিস্ট করতে পারে না সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, বোঝা গেল? কি কারো অসুবিধা আছে নাকি? মানে আমি আওয়াজ নেই কেন কারো? কি শুধু তৃষান্তি কথা বলছে, কি বাকিটা কি বুঝতে পারছিস না? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। না মানে আমি আওয়াজটা আমি জোর পাচ্ছি না কিছু, মানে আমি বারবার জিজ্ঞেস করছি কারো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। কি ঘুমিয়ে গেছিস কিছু বা এরকম কিছু? ঘুম পেয়ে যাচ্ছে? ঘুমই পেয়ে গেছে না কি? তাহলে ছেড়ে দেবো নাকি? না স্যার, কিন্তু মাঝে মাঝে কথাগুলো মানে শোনা যাচ্ছে না, আমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। বাকিরা শুনতে পাচ্ছিস না নাকি? বাকিরা শুনতে পাচ্ছিস? না স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো বল, এটা একটা ইন্টারেস্টিং জিনিস বলছি, তা কারো মুখে কোনো আওয়াজ নেই কেন? হ্যাঁ, আচ্ছা, এবারে নেক্সট একটা জিনিসে চলে এসো, সেটা হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর রেফ্রিজারেটর অর হিট পাম্প, দুটোর প্রিন্সিপাল হচ্ছে একই রকমের বলে আমি অর দিয়ে লিখছি। জিনিসটা কি?
আচ্ছা, এক্ষেত্রে ঠিক একই রকমের সিচুয়েশন যে ধর এখানে দুটো হিট রিজার্ভার আছে, হাই টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচারটা T2, আর এখানে হচ্ছে তোমার লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার T1। আচ্ছা, এবারে এইখানে তুমি একটা ডিভাইস ধরো কানেক্ট করছো, সেটা হিট পাম্প বলতে পারো অথবা তুমি রেফ্রিজারেটর বলতে পারো, যা খুশি। মানে এটা হিট পাম্প হচ্ছে, রেফ্রিজারেটর আমি হিট পাম্পই না হয় লিখছি, বা রেফ্রিজারেটর বললেও তোমার কিছু এসে যায় না আর কি, একই ব্যাপার। রেফ্রিজারেটর মানে মানে রেফ্রিজারেটর অর হচ্ছে তোমার হিট পাম্প, এটা। আচ্ছা, এবারে কি করছে দেখো, সে যেটা করছে যে আমি এই হিট পাম্প বা রেফ্রিজারেটরে না কিছু পরিমাণ ওয়ার্ক দেব, মানে ইঞ্জিন যেমন আমাকে ওয়ার্ক দিচ্ছিল, রেফ্রিজারেটর হিট পাম্পে আমাকে ওয়ার্ক দিতে হবে। যেটা যে পরিমাণ ওয়ার্কটা দিচ্ছে সেটা ধরে না Q2 মাইনাস Q1, যাতে করে লো টেম্পারেচার রিজার্ভার থেকে Q1 হিট এক্সট্রাক্টেড হয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে Q2 পরিমাণ হিট হচ্ছে তোমার পৌঁছে গেল। দেখো এইটা যোগ করে তোমার এটা হয়ে যাচ্ছে Q1 প্লাস W, অর্থাৎ Q2 তৈরি হলো, সেটা হচ্ছে এখানে চলে যাচ্ছে। তার মানে কি হলো দেখো, একটা হিট পাম্প বা রেফ্রিজারেটর কি করে না, ইট ইজ এ মেকানিক্যাল ডিভাইস বা মেশিন ডিভাইস হুইচ operates in a cycle and it extracts some heat from low temperature reservoir and transform some heat to high temperature reservoir when some work is done on the system but on the machine, তাহলে কি হলো, তাহলে আমাদের যে রেফ্রিজারেটর মানে ফ্রিজের ক্ষেত্রে বা হিট পাম্পের ক্ষেত্রে, ফ্রিজ বা এসি এগুলোতে কি হয় যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে তোমাকে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দিতে হচ্ছে। ধরো ফ্রিজের ভেতরটা ধরো লো টেম্পারেচার রিজার্ভার, আর ফ্রিজের বাইরেটা একটা হাই টেম্পারেচার রিজার্ভার। এবারে তুমি ইলেকট্রিক সুইচ যখন অন করলে মাঝখানে কিছু ওয়ার্ক তোমার দেওয়া হয়ে যাচ্ছে, কাছে করে হচ্ছে ভিতরটা ঠান্ডা হচ্ছে, বাইরেটা তোমার গরম হয়ে যাচ্ছে, এইটা। তাহলে রেফ্রিজারেটর বা হিট পাম্প তোমার এইরকম ভাবে কাজ করছে। আচ্ছা, এবারে তুমি যদি এই রেফ্রিজারেটর বা হিট পাম্পের পারফরমেন্স দেখো, পারফরমেন্স অফ রেফ্রিজারেটর, এইটা। আচ্ছা, পারফরমেন্স অফ রেফ্রিজারেটর সেটা যদি তুমি মিউ অফ রেফ্রিজারেটর এইরকম ভাবে লেখো। আচ্ছা, রেফ্রিজারেটরের কাজটা কি? একটা রেফ্রিজারেটর, ভালো রেফ্রিজারেটর মানে কি, রেফ্রিজারেটর লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিটটাকে এক্সট্রাক্ট করবে, তার জন্য তোমাকে ওয়ার্ক দিতে হচ্ছে। এবারে কত কম ওয়ার্ক দিয়ে কত বেশি হিটকে লো টেম্পারেচার রিজার্ভার থেকে তুমি এক্সট্রাক্ট করতে পারো, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। তার মানে তুমি যেটা হচ্ছে যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে কতখানি হিট এক্সট্রাক্ট করলে এবং তার জন্য তোমাকে কতখানি ওয়ার্ক দিতে হলো, অর্থাৎ Q1 বাই Q2 মাইনাস Q1। এইটা হচ্ছে তোমার একটা পারফরমেন্স অফ এ রেফ্রিজারেটর। আর হিট পাম্পের ক্ষেত্রে কি করতে হয়, অফ এ হিট পাম্প, আচ্ছা শীত প্রধান দেশে ফ্রিজ দেখবে বাড়িতে থাকে না, থাকতে পারে কিন্তু না হলেও চলে, কিন্তু ওখানে হিট পাম্প লাগে। কারণটাকে, হিট পাম্প কি করে দেখো, লো টেম্পারেচার মানে বাইরে, তখন হিট পাম্পের ক্ষেত্রে বাইরেটা হচ্ছে লো টেম্পারেচার, বাইরেটা প্রচন্ড ঠান্ডা, আর ঘরের ভেতরটাকে গরম রাখতে হবে, তাহলে ঘরের ভেতরটা হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার। এবারে তুমি যখন হিট পাম্পের পারফরমেন্স বলবে, তাহলে সেই পারফরমেন্সটা কি হবে না, হিট পাম্পের ক্ষেত্রে দেখতে হবে কত কম পরিমাণ ওয়ার্ক দিয়ে তোমার হাই টেম্পারেচার রিজার্ভারে কত বেশি হিট তোমার পৌঁছে যাচ্ছে। কারণ তুমি কি চাইছো যে ঘরের বাইরেটা হচ্ছে ঠান্ডা, ভেতরটা গরম, তোমার ভেতরটা কতটা গরম হচ্ছে তুমি সেটা চাইছো, অর্থাৎ আমার ভিতরে যেটা হাই টেম্পারেচার রিজার্ভার কি ঘরের ভিতরে, সেখানে কত বেশি হিট এলো সেটা ইম্পর্টেন্ট, তার জন্য কত কম পরিমাণ ওয়ার্ক দিতে হলো। আমাকে এটা দাঁড়াচ্ছে হিট এক্সট্রাক্টেড টু হাই টেম্পারেচার রিজার্ভার ডিভাইডেড বাই আমি কতখানি ওয়ার্ক দিচ্ছি, অর্থাৎ Q2 বাই Q2 মাইনাস Q1। এইটা, এটা হচ্ছে পারফরমেন্স অফ হিট পাম্প।
পারফরমেন্স অফ রেফ্রিজারেটর আর পারফরমেন্স অফ হিট পাম্প, এই দুটো তুমি বুঝলে। ঠিক আছে, তাহলে রেফ্রিজারেটর এবং হিট পাম্প তুমি বুঝতে পেরেছো এইটা, বুঝছে? হ্যাঁ। আচ্ছা, এবারে ফর ফর যদি তোমার রিভার্সেবল রেফ্রিজারেটর, এটার পারফরমেন্সটা হবে হচ্ছে T1/T2 - T1, আর ফর রিভার্সেবল হিট পাম্প তার পারফরমেন্সটা হবে হচ্ছে তোমার T2/T2 - T1, এটা। আচ্ছা, এখানে সার্টেনলি T2টা গ্রেটার দ্যান T1। আচ্ছা, আর এবার একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট দেখো, ধরো তুমি তোমার বাড়িতে একটা ফ্রিজ তোমাকে কেউ হয়তো গিফট টিফট করেছে, এবার তোমার বাড়িতে ইলেকট্রিসিটি নাই, তোমার ফ্রিজটা কি কাজ করবে না করবে না? কি রে, করবে সূর্যা? হুম, কি মনে হয়, করবে? মানে তোকে একটা ফ্রিজ কেউ গিফট করেছে, হ্যাঁ, কিন্তু তোর বাড়িতে ইলেকট্রিসিটি নাই, তা ফ্রিজটা কাজ করবে? তোমাকে এটা আমি বলছি যে ধরো আমি কোনো ওয়ার্ক দিচ্ছি না, কিন্তু হাই লো টেম্পারেচার রিজার্ভারে কিছুটা হিট বেরিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে ধরো পৌঁছে গেল, এটা হতে পারে কিনা? তোমাকে এটা দাঁড়াচ্ছে যে এরকম কি কখনো হওয়া সম্ভব যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হাই টেম্পারেচার রিজার্ভারে হিট পৌঁছে যাচ্ছে কিন্তু আমি কোনো ওয়ার্ক দিচ্ছি না? এবার এটা ওটা করে লোকে, এটা হলে তো দারুণ হতো, তোমাকে ফ্রিজ দেওয়া হলে কোনো ইলেকট্রিসিটি খরচ হচ্ছে না, বা তোমাকে এসি দেখো তুমি হয়তো কষ্ট করে কিনে ফেলতে পারো, কিন্তু লোকে নর্মালি এসি ব্যবহার করে না, কারণ এসিতে হচ্ছে প্রচুর ইলেকট্রিসিটির বিল আসে, কারণ ইলেকট্রিসিটির থ্রু দিয়ে তুমি বেসিক্যালি ওয়ার্কটাকে দিচ্ছ। এবারে ওয়ার্কটা না দিলে কোনো হিট লো টেম্পারেচার রিজার্ভার থেকে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছায় কিনা? উত্তর হচ্ছে না, পৌঁছাতে পারে না। আর এটা বলা হচ্ছে ইট ইজ ইম্পসিবল, for a mechanical device which operates in a cycle। আসলে এই যে কথাটা লেখা রয়েছে যে মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল, মানে বেসিক্যালি এক কথা তুমি বলতে পারো একটা মেশিন। একটা মেশিন হচ্ছে এইটা, একটা একটা মেকানিক্যাল ডিভাইস, সেটা একটা সাইকেলে কাজ করে, একটা মেশিন আর কি। মানে ইম্পসিবল ফর ইট ইজ ইম্পসিবল, আচ্ছা, টু কনস্ট্রাক্ট, দেখে টু কনস্ট্রাক্ট এইভাবে লিখি, মানে ফর না করে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল which has its only effect to extract some heat from low temperature reservoir and transform this heat into high temperature reservoir, আর ব্যাকেট হচ্ছে no work is done on the machine। এইটা তারপরে it is impossible to construct a mechanical device which operates in a cycle which has its only effect to extract some heat from low temperature reservoir and transform this heat into high temperature reservoir। এইটা মানে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভার তুমি পৌঁছে দিলে, তোমাকে কোনো ওয়ার্ক করতে হলো না। এই যে এটা ইম্পসিবল, এটা যেটা বললো সেটা একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, যাকে বলা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। Clausius statement of second law of thermodynamics. This is the Clausius statement of second law of thermodynamics. আগেটা ছিল Kelvin-Planck statement of second law of thermodynamics. এটা যে Clausius statement of second law of thermodynamics. This is again a statement of the second law of thermodynamics. Right? আচ্ছা, এটা দেখানো যায় সেটা হচ্ছে যে এই যে Kelvin-Planck statement, আর Clausius statement
আর ইকুইভ্যালেন্ট, মানে তারা ইকুয়াল নয় তো তুমি স্টেটমেন্ট থেকেই বুঝতে পারছো তারা কিন্তু ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ঠিক হলে ক্লসিয়াসটাও ঠিক, কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ভুল হলে ক্লসিয়াসটাও ভুল। আবার উল্টো দিকে যদি ক্লসিয়াস স্টেটমেন্টটা তোমার ঠিক হয় তাহলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অটোমেটিক্যালি ঠিক, আর ক্লসিয়াস স্টেটমেন্ট ভুল হলে হচ্ছে তোমার কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটাও ভুল। এটাকে বলে ইকুইভ্যালেন্ট, মানে একটা ঠিক হলে আর একটা অটোমেটিক্যালি ঠিক, একটা ভুল হলে আর একটা অটোমেটিক্যালি ভুল। তো সেখান থেকে তুমি বলতে পারছো যে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ইজ তোমার মানে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট এবং ক্লসিয়াস স্টেটমেন্ট দে আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। ঠিক আছে? তো দেখো এইখানে তাহলে আমি আমি একটুখানি জিনিস একটুখানি বলে নিলাম, তাহলে ইঞ্জিন এবং হিট পাম্প, ইঞ্জিন এবং হিট পাম্প এইটা নিয়ে দু চারটে কথাবার্তাকে সেখানে বলে নিলাম। কারণটা আমি কেন বলছি একটুখানি ভালো করে দেখো, সেটা হচ্ছে যে তোমাদের যেটা ফিজিক্সের যে নিটের সিলেবাস থার্মোডাইনামিক্সে, ফিজিক্সের নিটের সিলেবাস থার্মোডাইনামিক্সে কি আছে দেখো, সেটা আমি করিয়ে দিলাম। কি কি লেখা আছে একটুখানি ভালো করে পড়ি। দেখো বলছে কি থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড ডেফিনেশন অফ টেম্পারেচার, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, heat, work and internal energy, first law of thermodynamics, isothermal and adiabatic processes, second law of thermodynamics, reversible and irreversible processes, heat engine and refrigerators। ঠিক আছে? তাহলে এই পার্টটা তোমার ছিল, সেই পার্টটা দেখো আমি এখানে বলে দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে দেখবে আরেকটা সাব টপিক ছিল বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি, সেটা আমি অলরেডি আগে পড়িয়ে দিয়েছিলাম। তার মানে তুমি দেখবে ফিজিক্সের নিটের সিলেবাসে যেখানে তোমার ইউনিট 8 এবং ইউনিট 9 আছে, ইউনিট 8 এবং ইউনিট 9 কিন্তু বেশি করে আমি করিয়ে দিয়েছি। তুমি এবার একটুখানি সিলেবাসটা দেখে নেবে। হ্যাঁ, সেখানে আমি এই মানে কেমিস্ট্রি সিলেবাসটা আমি আগের দিনই কমপ্লিট করে দিয়েছিলাম। তাহলে ফিজিক্সে যেহেতু জাস্ট সিম্পলি ইঞ্জিন এবং ইঞ্জিন, রেফ্রিজারেটর, হিট পাম্প নিয়ে দু চারটে অ্যাডিশনাল কথাবার্তা বলতে বলেছে, আমি সেই কথাটা জাস্ট এখানে একটুখানি তোমাদের বলে দিলাম। এইটা ঠিক আছে, নিটের যে ফিজিক্সের সিলেবাস সেটাকে মাথায় রেখে। আচ্ছা, এখানে একটা স্টেটমেন্ট একটুখানি বলে নি, এই যে রিভার্সেবল ইঞ্জিন বলেছো না, তাহলে এফিসিয়েন্সিটা 1 - T1/T2, এইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। অর্থাৎ এই ইঞ্জিনটা তুমি আইডিয়াল গ্যাস নাও বা নন আইডিয়াল গ্যাস নাও বা কোনো একটা লিকুইড নাও, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সিটা কিন্তু তোমার একই হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। মানে এটা একটুখানি কথাবার্তা একটুখানি এক লাইন লিখে দিই কোথাও একটা। সেটা হচ্ছে যে এফিসিয়েন্সি অফ কার্নো ইঞ্জিন বা সরি এফিসিয়েন্সি অফ এ রিভার্সেবল ইঞ্জিন, এফিসিয়েন্সি অফ এ reversible engine is independent of working substance, independent of working substance, মানে আমি যে ইঞ্জিনটা আইডিয়াল গ্যাস নিচ্ছি কি নন আইডিয়াল গ্যাস নিচ্ছি, হ্যাঁ, তার উপরে কিন্তু তোমার এফিসিয়েন্সিটা কোনো রকম ভাবে নির্ভর করছে না। ঠিক আছে, তো এটা অ্যাডিশনালি আমি একটুখানি বলে নিলাম। দেখো ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো ভালো করে দেখো, কারো কোনো অসুবিধা থাকলে বলো। তোমাকে একটা প্রবলেম দিই, দাঁড়াও।
ধরো প্রবলেম এনসিআরটির বইয়ের লাস্ট যে এক্সারসাইজ মানে প্রবলেমটা দেওয়া আছে সেটা বলছে যে ক্যালকুলেট দ্য এন্ট্রপি চেঞ্জ calculate the entropy change in surrounding entropy change in surrounding when 1.00 mole of H2O bracket liquid is formed under standard condition. Standard condition. আচ্ছা given delta H bar 0 enthalpy of formation of H2O liquid এইটা হচ্ছে তোমার -286 কিলোজুল পার মোল -286 কিলোজুল পার মোল এটা বলে দেওয়া আছে করো এই প্রবলেমটাকে করো তোমাকে আমি কাজ দিলাম হ্যাঁ মানে এটাকে করো আমি 1 মিনিট ওয়েট করছি করো করে বলো উত্তর কত এটা এনসিআরটির বইয়ে লাস্ট প্রবলেমটা করো দেখি ভাবতে পারছো কেমন করে করবে আগের দিন আমি সারাউন্ডিং এর এন্ট্রপি কেমন করে ক্যালকুলেট করতে হয় তোমাদের শিখিয়েছিলাম কি চেষ্টা করছো নাকি করছো না চেষ্টা করলে একরকম বলো যদি মনে করো যেটা কোনো চেষ্টাই করছো না তাহলে আমি আর সময় নষ্ট না করে আমি করে দেব কেউ কি চেষ্টা করছো স্যার বলছি করো কি করছিস স্যার ওটা -0.96 আসবে -0.5 কিলোজুল আছে কিন্তু এটা খেয়াল কর তা কি করে করছো তুমি ডেল্টা এস কার জন্য বের করতে হচ্ছে সারাউন্ডিং এর জন্য বের করতে হচ্ছে সেটা কি ফর্মুলা কি ছিল এটা কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং বা মাইনাস আগের দিন এটা করেছিলাম তো কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং
এটা এই ফর্মুলা। তা কি হবে এখানে দেখো, এবারে এনথালপি চেঞ্জ মানে তো হিটের চেঞ্জ, কনস্ট্যান্ট প্রেসারে এনথালপি চেঞ্জ মানে তো হিটের চেঞ্জ। তাহলে কি দেওয়া আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। কিউ সিস্টেম মানে ডেল্টা এইচ ফরমেশন, সেটা হচ্ছে 286 কিলোজুল, যেহেতু আছে 10⁻³ জুল পার মোল হলো। আচ্ছা এবারে বলো তো স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে কি? স্ট্যান্ডার্ড কন্ডিশনে টেম্পারেচার কত ধরতে হয়? 298 298 কেলভিন। তাহলে কি হবে, তাহলে উত্তরটা হচ্ছে জুল পার কেলভিন পার মোলে বেরোবে। এটা করে কত বেরোচ্ছে দেখো, ওটা স্যার ওই 0.96 ইন্টু 10⁻³ 0. মানে পুরোটাকে বলো, 0.96 থেকে 10⁻³ করলে তো আমি একবার পুরোটাই লিখে দেবো। কত হচ্ছে? 959.73, তাই তো? 959.73। আচ্ছা তাই তাই হবে তাহলে। হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল। তাহলে জুল পার কেলভিন পার মোল হয়ে গেল। আচ্ছা আর একটা প্রবলেম করো। বলছে দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর এ রিঅ্যাকশন ইজ 10। দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর এ reaction is 10. What will be the value of delta G0? What will be the value of delta G0? বলো, what is the value of delta G0? এটা হ্যাঁ, যেখানে তোমার বলে দেওয়া আছে আর এর ভ্যালু বলে দেওয়া আছে 8.314 জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল, আর টেম্পারেচারটা বলে দেওয়া আছে কত, 300 কেলভিন। এটা করো, করে আমাকে উত্তর বলে দাও। কি করে করছো বলো? ওই তো -30 ln ইকুইলিব্রিয়াম ওটা ওটা। আচ্ছা তাহলে কি হচ্ছে, তাহলে এর সলিউশনটা তুমি কি করছো, ডেল্টা জি জিরোটা হচ্ছে -RT ln কে ইকুইলিব্রিয়াম, তাই তো? তাহলে আর এর ভ্যালু কত, 8.314 জুল পার কেলভিন পার মোল, টেম্পারেচার কত বলে দেওয়া আছে 300 কেলভিন ইন্টু ln 10, কত হচ্ছে -8.314। দেখো এখানে তোমার উত্তরটা জুল পার মোলে বেরোবে, কারণ এখানে কেলভিন ইনভার্স, এই যে কেলভিন ইনভার্স আর কেলভিন কেটে যাবে। আর ln 10 এর ভ্যালু কত, 2.303 লগ 10, লগ 10 এর ভ্যালু 1, তার মানে এইটা। এটা উত্তর কত বেরোচ্ছে বলো? কত বেরিয়েছে? ও 300টা গুণ করা হয়নি গো, কিন্তু 300 একটা আছে। মানে ln 10 এর ভ্যালু, এটা এটা আগে পরে করে দিই, মানে 300টা আগে দেখাছিল, এত ইন্টু 300 ইন্টু ln 10 এর ভ্যালু 2.303 করে দেখো কত হচ্ছে বলো, বলো গুণটা করে দিয়ে বলো। কত 5744 5000, আচ্ছা 5744 মানে মানে 5744, এটা জুল ছিল, এটাকে কিলো জুল করে দিলাম। হ্যাঁ, কিলো জুল পার মোল, এটা হলো। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা নেক্সট একটা প্রবলেম করো।
for the reaction at 298 Kelvin, for the reaction at 298 Kelvin, রিয়াকশনটা কি 2a প্লাস b থেকে তোমার c হচ্ছে এইটা, তার জন্য ডেল্টা এইচ এর ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে তোমার 400 কিলোজুল পার মোল, 400 কিলোজুল পার মোল। ডেল্টা এস এর ভ্যালু বলে দেওয়া আছে তোমার 0.2 কিলোজুল পার কেলভিন পার মোল, এইটা বলছে at what temperature, at what temperature will the reaction becomes, will the reaction becomes spontaneous, মানে becomes না become, reaction become spontaneous considering delta H and delta S to be constant over the temperature range. For the temperature range. না, তাহলে এই প্রবলেমটা করে ফেলো দেখি। এই প্রবলেমটা করে ফেলো, তোকে 1 মিনিট সময় দিচ্ছি, করে ফেলো দেখি। মানে খেয়াল করে দেখো ডেল্টা এইচটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এন্ডোথার্মিক, অর্থাৎ রিয়াকশনটা হচ্ছে এনার্জেটিক্যালি আনফেভারেবল, আবার এন্ট্রপিটা পজিটিভ, মানে প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল। তাহলে এনার্জেটিক্যালি আনফেভারেবল আর এন্ট্রপিক্যালি ফেভারেবল, ডেল্টা এইচটা পজিটিভ, ডেল্টা এসও পজিটিভ। তার ক্ষেত্রে তোমার ওই কন্টিনিউয়াস হতে গেলে ডেল্টা জিটা কিন্তু কোনোভাবে তোমার নেগেটিভ হতেই হবে, ঠিক আছে? ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে, ডেল্টা জিটা কোনোভাবে পজিটিভ হওয়া যাবে না। তা সেখান থেকে তোমাকে টেম্পারেচারের লিমিটিং ভ্যালুটা তোমাকে বের করতে হবে, কোন টেম্পারেচারে থেকে বেশি টেম্পারেচারে গেলে হচ্ছে প্রসেসটা স্পন্টিনিয়াস হবে, আর কোন টেম্পারেচারে ইকুইলিব্রিয়ামে আসবে, কোন টেম্পারেচার থেকে নিচে থাকলেই বা তোমার প্রসেসটা নন স্পন্টিনিয়াস হবে। করে ফেলো। করেছো? দেখো দেখো ডেল্টা জিটা কি হচ্ছে, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তো এটা হ্যাঁ। তাহলে এবারে কি হচ্ছে, ফর স্পন্টিনিয়াস প্রসেস ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এসটা, এটা কি হতে হবে, এটা জাস্ট সিম্পলি তোমার লেস দ্যান 0 হতে হবে, এটা এইটা। তাহলে লেস দ্যান যদি 0 হতে হয় তাহলে তোমার কি হতে হচ্ছে, টিটা লেস দ্যান ডেল্টা এইচ বাই ডেল্টা এস হতে হচ্ছে, সরি টিটা গ্রেটার দ্যান, মানে তুমি এই ধরো টি ডিএসটা টি ডেল্টা এসটা তুমি ডান দিকে নিয়ে গেছো, টি ডেল্টা এসটা গ্রেটার দ্যান ডেল্টা এইচ, সেখান থেকে তাহলে যেটা হতে হবে যে টিটা মাস্ট বি গ্রেটার দ্যান ডেল্টা এইচ বাই ডেল্টা এস হতে হবে, এইটা। তাহলে কি হচ্ছে দেখো এটা, তাহলে টিটা গ্রেটার দ্যান হতে হচ্ছে তোমার ডেল্টা এইচ এর জায়গায় তুমি বসে দাও 400 কিলোজুল, মানে আচ্ছা 400 একবার লিখে দিচ্ছি, কিলোজুল পার মোল
আর ডেল্টা এসটা হচ্ছে তোমার 0.2 কিলোজুল পার কেলভিন পার মোল। এটা হতে গেলে তোমার 5 গুণ হয়ে যাবে, 2000 কেলভিন। তার মানে টেম্পারেচারটা যদি 2000 কেলভিনের জাস্ট বেশি হয় তবে ডেল্টা যেটা নেগেটিভ হবে এবং প্রসেসটা তোমার কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এটা বোঝা গেল জিনিসটা? তো দেখছো তাহলে প্রবলেমগুলো কিন্তু খুব একটা কঠিন টঠিন কিছু নয়, আর যেগুলো ইউজুয়ালি তোমার পরীক্ষায় আসে আর কি, সেগুলো মোটেই কঠিন কিছু নয়। আর একটা প্রবলেম করো, ধরো বলছি যে এনথালপি অফ কম্বাশন অফ কার্বন টু কার্বন ডাইঅক্সাইড ইজ বলা হচ্ছে যে এনথালপি অফ combustion of carbon to carbon dioxide gas is minus 393.5 kilojoule per mole. Calculate the heat released upon formation of 35.2 gram carbon dioxide gas from carbon and dioxygen gas. Oxygen gas. ঠিক আছে? করো এই প্রবলেমটাকে করে ফেলা দাও। এনথালপি অফ কম্বাশন অফ কার্বন ডাইঅক্সাইড তোমার বলে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে কার্বন টু কার্বন ডাইঅক্সাইড তোমার বলে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে দ্য হিট রিলিজড আপন ফরমেশন অফ 35.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফ্রম কার্বন অ্যান্ড ডাইঅক্সিজেন গ্যাস সেটা তোমাকে বের করতে বলেছে। করো। 1 মিনিট সময় দিচ্ছি, করো। প্রবলেমগুলো করতে থাকো, চুপচাপ বসে থেকো না। দেখো তাহলে কি দেওয়া আছে। কার্বনকে তুমি নিয়েছো, তো সলিড অবস্থাতেই নেওয়া হয়েছে। এখানে গ্রাফাইট টাফাইট বলে দেয়নি বলে আমি আর লিখছি না। অক্সিজেন গ্যাস, সেখান থেকে তোমার তৈরি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাই রিকুইজিট অ্যামাউন্টের অক্সিজেনের পেছনে কার্বন পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তুমি তৈরি করছো, এবং 1 মোল তৈরি করার জন্য তার জন্য যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মানে এনথালপি অফ কম্বাশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এবং সেটা বলে দিয়েছে কত -393.5 কিলোজুল পার মোল। আর এবারে কি বলতে যে হিট রিলিজ আপন ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস তোমায় বলেছে। তুমি দেখো তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তুমি ফরমেশন যখন করছো, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যখন ফরমেশন করছো তোমাকে কি করতে হচ্ছে, সেই কার্বন সলিড অবস্থায় নিতে হচ্ছে, প্লাস
রিকুইজিনাম মোটর অক্সিজেনের প্রেজেন্সে তুমি যখন নিচ্ছ, তাহলে এইটা হচ্ছে তোমার এইখান থেকে তোমাকে এনথালপি অফ ফরমেশন থেকে বের করতে হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আগে দেখো এই যে রিয়াকশনটা, এটা বেসিক্যালি একই রিয়াকশন, শুধু তফাৎটা কি, আগেরটার ক্ষেত্রে 1 মোল আছে আর পরেরটার ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বলে দিয়েছে। তাহলে অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড টু বি ফর্ম কত, অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস টু বি ফর্ম, সেটা হচ্ছে তোমার 35.2 গ্রাম। আচ্ছা, এবার কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট কত বলো? 44, তাই তো? 44। এইটা দিয়ে ভাগ করলে কত হবে? এত মোল হবে, ঠিক আছে, এত মোল। তাহলে এবারে যদি এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তোমাকে তৈরি করতে, তাহলে এনথালপি অফ ফরমেশনটা কত হবে? -393.5 কিলোজুল পার মোল। তাকে তোমাকে গুণ করতে হবে কত দিয়ে? 35.2 ডিভাইডেড বাই 44 মোল দিয়ে। তাহলে করে ফেলো, পরে যেটা উত্তর বেরোবে সেটা তোমার বেসিক্যালি কিলোজুলে তোমার উত্তর বেরিয়ে যাবে। বলো কত হচ্ছে বলো? 314, এইটা। তাহলে এত কিলোজুল হয়ে গেল তোমার। ইউনিটটাকে খেয়াল রাখবে, এখানে কেজি পার মোল ছিল, এখানে মোল এসে গেল, তাহলে মোল মোল ইনভার্স কেটে গেল, তাহলে উত্তরটা হচ্ছে মানে কেজি বলছি, কিলোজুল হয়ে গেল। তাহলে কিলোজুল পার মোল ছিল, এখানে মোল হলো, মোল মোল ইনভার্স কেটে গেল, তাহলে কিলোজুল হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? আগে দেখতে পাচ্ছ তো যে এই প্রবলেমগুলো কিন্তু একদমই কঠিন কিছু না। হ্যাঁ, এবারে এইগুলো তো এনসিইআরটির বইয়ে তো সবসময় খুব সহজ হালকা প্রবলেম থাকে, আর নিটেতেও তোমার সহজ হালকা প্রবলেম থাকবে, কিন্তু যেই অ্যাডভান্সে কিন্তু না খুব কঠিন কঠিন থার্মোডাইনামিক্সের প্রবলেম পড়ে। ঠিক আছে, আমি পরের দিন যে আমি এমসিকিউ গুলো তোমাদের দেবো, সেগুলো রেডি করে ফেলেছি, যে এমসিকিউ গুলো দেবো না, সেখানে কিন্তু অনেক কঠিন কঠিন প্রবলেম থাকবে। সেই প্রবলেমগুলো কিন্তু তুমি কোনোটাই অ্যাভয়েড করবে, তার মতো করে সলভ করবে। তা তোমাদের আমি যে কাজটাকে দিচ্ছি এই সপ্তাহে, আমি কালকের মধ্যে আশা করছি যে থার্মোডাইনামিক্সের এমসিকিউ গুলো তোমাদের পাঠিয়ে দেবো। তাহলে এমসিকিউ গুলো পুরো রেডি করে নেবে, তাহলে পরের সপ্তাহে এমসিকিউ গুলো কোথায় কি ডাউটস আছে আমাকে জাস্ট একটুখানি বলে নেবে। আর তার সঙ্গে সঙ্গে এনসিইআরটির বইটা লাইন ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, ইনক্লুডিং অল প্রবলেমস। আর ছায়া প্রকাশনের বইটা তুমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থার্মোডাইনামিক্সের পার্টটা পুরো লাইন ধরে ধরে তুমি পড়বে উইথ অল প্রবলেমস আর কি। তা এইটা করে থার্মোডাইনামিক্স পার্টটা আমি চাইছি এই সপ্তাহের মধ্যে পুরোপুরি তোমায় গুটিয়ে ফেলতে। তো সামনের সপ্তাহে যদি কোনো প্রবলেমসের ডাউটসটাকে আমরা আলোচনা করে নিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে নেক্সট চ্যাপ্টারে আমরা ঢুকে যাব। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত আমরা রাখছি। তাহলে তোমার এন্ড অফ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের ক্লাসটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ, পরের দিন জাস্ট কোশ্চেন ডাউটস হবে, সেটা না আলাদা হেডিং টেডিং দিয়ে জাস্ট করা হবে। তাহলে এবারে বলো তোমাদের কার কি অসুবিধা আছে বলো। 1 মিনিট সেভ করে নিই একটুখানি, আবার হারিয়ে ফেলবো। তোমার 11 থার্মোডাইনামিক্স প্রবলেমস। বলো, কারো কাছে কিছু অসুবিধা থাকে বলো।